প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি দীপ্র রায়, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষে। তো তোমাদের জন্য আজকে আরডিডি ব্যাচ স্কুলের তরফ থেকে একটা নতুন ক্লাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, তার পার্ট 2। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার মানে বুঝতে পারতেছো, পার্ট 1 কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আশা করছি তোমরা ক্লাসটা করে ফেলেছো। আর যারা এখনো ক্লাসটা করনি তারা পার্ট 2 দেখার আগে একটু কষ্ট করে পার্ট 1টা করে আসবা। কারণ পার্ট 1-এ আমরা জৈব যৌগের যে বেসিক, সেই বেসিক নিয়ে মোটামুটি কথাবার্তা বলছি, নামকরণ নিয়ে কথাবার্তা হয়ে গেছে। তো ওটা না বুঝতে পারলে তুমি আজকে পার্ট 2 কিন্তু বুঝতে পারবে না, বা বুঝতে একটু কিন্তু কষ্ট হবে। এই জন্য আগে পার্ট 1 করো, তারপর পার্ট 2 করিও। তো চলো, বেশি কথাবার্তা না বাড়ি আমরা পড়াশোনা শুরু করে দিই। পড়াশোনায় ঢোকার আগে আজকে আমরা কি কি নিয়ে পড়াশোনা করবো, কি কি বিষয়ে আমরা জানবো তা নিয়ে আমি কিছু কথা লিখে আনছি। যে আজকে আমাদের টপিক কি কি ক্লাসে, সেই টপিকগুলো হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এগুলোর কি আমরা নামকরণ জানবো, প্রস্তুত প্রণালী জানবো, এবং এর কোনো রাসায়নিক ধর্ম থাকলে সেই রাসায়নিক ধর্ম নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর কি আছে, তারপর এগুলোর ব্যবহার, মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন কোন কাজে এগুলোকে ইউজ করে থাকি এটা জানবো। তারপর পলিমার নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। এরপর সবার লাস্টে কি, যে জৈব এবং অজৈব যৌগের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব। তার মানে বুঝতে পারতেছো, আমাদের এর আগের যে পার্টগুলো ছিল, মানে কিভাবে জীবাশ্ম জ্বালানি তৈরি হচ্ছে, প্রাকৃতিক গ্যাস, তারপর যে আমাদের বিভিন্ন পেট্রোলিয়ামের যে আংশিক পাতন, তারপর হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এটা কিন্তু আমরা পার্ট 1-এ করে ফেলছি। সো তুমি পার্ট 1টাকে দেখে নিও, তারপর এগুলো দেখতে আসিও, তাহলে তোমার জন্য আর কি ভালো হবে। তাহলে আমরা প্রথম টপিকে চলে আসি আমাদের, সেটা কি অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের কি আমরা জানবো এখন নামকরণ। তাহলে দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত থেকে, এটাকে তো আমরা সবাই জানি মোটামুটি, যে সাধারণ সংকেত কি আমরা R1OH, এর দিয়ে কিন্তু আমরা অ্যালকোহলকে প্রকাশ করে থাকি। আর এর পরিচয় কি এখানে, আর এর পরিচয় হচ্ছে, এর নাম কি, অ্যালকাইল মূলক। আর OH কি, OH হচ্ছে আমাদের হাইড্রোক্সিল মূলক। তার মানে যেখানে একটা অ্যালকাইল মূলক থাকবে এবং তার সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকবে, তাদেরকে কিন্তু আমরা অ্যালকোহল বলতে পারবো। যেমন দেখো, উদাহরণ কি দিতে পারি, এরকম অনেক কিছু কিন্তু উদাহরণ হতে পারে আমাদের অ্যালকোহলের। তো তোমরা আরেকটা জায়গায় কনফিউশনে পড়তে পারো, যে এমন একটা যৌগ আছে যেটা দেখতে অ্যালকোহল মনে হতে পারে কিন্তু আদতে তা কিন্তু অ্যালকোহল নয়। সেটা কি, সেটা হচ্ছে এই যৌগটাকে হচ্ছে আমরা ফেনল বলে থাকি। অপর নাম কি, অপর নাম হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড। আর একে আমরা আরেকটা কি রূপে দেখতে পারি, গাঠনিক সঙ্গে আরেকটা কি, আরেকটা হচ্ছে অর্থাৎ C6H5, কিন্তু একটা হচ্ছে বেনজিন থেকে একটা যদি হাইড্রোজেন বের করে দিই, মানে C6H6 তো বেনজিন, তো বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বের করে দিই, এবং তাহলে কি একটা ফাঁকা হচ্ছে কার্বনের, সেই কার্বনের ফাঁকাতে আমাদের একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়, হয়ে সে ফেনল তৈরি করে। কিন্তু ফেনল কিন্তু অ্যালকোহল না, ফেনল হচ্ছে পুরো একটা সেপারেট একটা সমগোত্র শ্রেণী বলতে পারো এটাকে। তাহলে এটা কিন্তু আমরা কখনো একে অ্যালকোহল বলবো না, অ্যালকোহল না। তাহলে অ্যালকোহলের শর্ত কি, একটা অ্যালকাইল মূলক থাকতে হবে এবং তার সাথে হাইড্রোক্সাইড মূলক যুক্ত থাকতে হবে। অ্যালকাইল বলা একদম ঠিক না, কারণ অ্যালকোহল তোমার কিন্তু অ্যালকিন, মানে ওখানে কিন্তু শুধু যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে এমনও কিন্তু না। ওটা নিয়ে আমি কিন্তু কথাবার্তা বলবো, যে নাম করার বেলা আমরা কি চিন্তা করব। এটা হচ্ছে আমাদের এক পার্ট, সেখানে আমরা আলোচনা করি। দেখো, এখানে কি আমাদের যে নর্মাল নাম কি, নর্মাল নাম হচ্ছে অ্যালকানল, মানে অ্যালকিন। এই এর বদলে হচ্ছে আমরা কি বসিয়ে দিই, আমরা হচ্ছে ও বসিয়ে দিই, OL, অ্যালকানল। এই অ্যালকানল হচ্ছে আমরা অ্যালকোহলের সাধারণ নামকরণ। যেমন যেমন ধরো হচ্ছে আমাদের একটা যৌগ আছে, যে CH3CH2OH, তাহলে এর নামকরণটা কি হবে, এখানে কয়টা কার্বন আছে, কার্বন কিন্তু দুটো আছে আমাদের, একটা কার্বন দুটো কার্বন, তার মানে এটা ইথেন, ইথেন ধর্মীয় কিছু একটা হবে।
তাহলে ইথেনের কি, ইথেন আসলো প্লাস হচ্ছে অল মানে কি ইথানল। তাহলে যৌগের নাম কি হবে আমাদের, এই অ্যালকোহলের নাম হচ্ছে ইথানল। এইটা একটা গেল। এরকম করে মনে করো অনেক রকম যৌগের নাম হতে পারে, আমি অত বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ নামকরণ আমি মোটামুটি আগের ক্লাসে একটু বলে দিচ্ছি। অ্যালকানল পার্টটা গেল, কখন হবে, যদি কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে আমরা বলতে পারবো কি অ্যালকানল। এই যে দেখো, এটা যদি আমরা যদি ভেঙে দেখাই তাহলে কি হবে, বেশি ব্যাখ্যা গেলাম না। দেখো ফাঁকা হাত দিয়ে বলেছে কি ফাঁকা হাতে হাইড্রোজেন যুক্ত আছে এবং কার্বন কার্বনের মাঝে একটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে সেটা কি অ্যালকেন, সো অ্যালকানল। কিন্তু যদি কখনো এরকম যৌগ থাকে, একটা দিয়ে বলতো যে তখন তুমি এর নাম কি অ্যালকানল তখনও বলবা, মানে তাহলে কি 1 2 3 তিনটা কার্বন আছে মানে তুমি কি প্রোপানল বলবা, তাহলে কিন্তু হবে না। প্রোপানলের সঙ্গে কিন্তু কখনো কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে। কিন্তু যেহেতু এখানে একটা ডাবল বন্ড আছে তার মানে কি এটা অ্যালকিন ধর্মীয় একটা কোনো যৌগ হবে, মানে অ্যালকিন ধর্মী না, মানে তার নামে অ্যালকিন পার্টটা থাকবে, অ্যালকিন একটা একটা আমি টাচ পাবো নামকরণের মধ্যে। তাহলে কি বলবো কি আমরা অ্যালকিনল বলবো। তাহলে অ্যালকিন ছিল, অ্যালকিনের ই বাদ দিয়ে তার সেখানে আমরা ওয়েল লাগাই দিচ্ছি। এখানে যেরকম অ্যালকেনের ই থেকে আমরা ওয়েল বসাই দিচ্ছি, এখানে সেম অ্যালকিনের লাস্টের ই থেকে আমরা এটাকে সরাই দিই, সেখানে আমরা ওয়েল বসাই দিলাম, তাহলে হয়ে গেল অ্যালকিনল। তাহলে এখন দেখো যোগের নাম কি হবে, দেখো 1 2 3 তিনটা কার্বন আছে মানে কি প্রোপেন, মানে প্রোপিন হবে যেহেতু ডাবল বন্ড আছে কি, তাহলে প্রোপিনল। তাহলে এখন দেখো তোমাকে নাম্বারিংটা দেখতে হবে, যেহেতু ডাবল বন্ড আছে এবং হাইড্রোক্সিল মূলক, মানে কিন্তু দুটো এখানে কার্যকরী মূলক আছে, ডাবল বন্ড আছে হাইড্রোক্সিল মূলক আছে। তাহলে তুমি করবা কি, হাইড্রোক্সিল মূলক হচ্ছে তুমি ওই পাশে যে তোমার কার্বনটা আছে তাকে তুমি 1 নাম্বার ধরবা, কারণ আমি আগের ক্লাসেই বলছি যে যেখানেই একটা কার্যকরী মূলক থাকবে আমাদের টার্গেট কি, সেই কার্যকরী মূলককে আমরা যতটা সম্ভব কম কার্বন নাম্বার দিয়ে তাকে আমরা ডিফাইন করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা করবো কি এখন, হাইড্রোক্সিল মূলক যে দেখি তাহলে সেটা কি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন এবং এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তাহলে দেখো কি হচ্ছে আমাদের প্রোপিনল, কিন্তু এখানে কি 2 নাম্বার কার্বনে এখন OH এর জন্য আমি কিন্তু অল বসায় ফেলছি অলরেডি, মানে আমাদের কিন্তু বোঝা হয়ে গেছে যে এই প্রোপিনল যৌগটাতে আমাদের হাইড্রোক্সিল মূলক আছে, এটা আমরা কনফার্ম। কিন্তু এখন জানি না যে যেহেতু প্রোপিন বলতেছি তার মানে আমরা এখনো জানি না কয় নাম্বার কার্বনের দ্বিবন্ধনটা আছে, এটা কিন্তু এখন আমরা ডিফাইন করতে পারিনি। কিন্তু আমরা ডিফাইন করতে পারছি যে এটা আলটিমেটলি একটা অ্যালকোহলের ধর্মী হবে, অ্যালকিনল ধর্মী হবে, মানে এখন হাইড্রোক্সিল মূলক থাকবে। কারণ কাজ কি আমাদের প্রোপিনলে দ্বিবন্ধনটা কোথায় আছে সেটা আমাদের একটু দেখাতে হবে। তার জন্য কি এটা দেখো 1 নাম্বার কার্বনের সাথে কি দ্বিবন্ধন যুক্ত আছে না, তার আমরা লিখবো কি যে প্রোপিনল 1। তো এই হচ্ছে আমাদের একটা অ্যালকিনল, বা আমাদের যে অ্যালকিন এবং তার সাথে যে হাইড্রোক্সিল মূলক যুক্ত এরকম একটা যৌগের নামকরণ আমরা করতে পারি। আর নর্মালি তোমাদের জন্য অবশ্য অ্যালকিনল খুব বেশি লাগবে না, খুব বেশি যদি টাফ করে সেখানে এরকম কোনো তোমার দ্বিবন্ধযুক্ত যৌগের নাম দিয়ে দিতে পারে, পরে যে নামকরণ করে দেখাও। তো ম্যাক্সিমাম সময় তোমাদের এইটুকুন জানলেই হবে যে নর্মালি একটা অ্যালকেন, সেখানে আমরা কি হবে অ্যালকানল নামটা হচ্ছে, এবং আমরা কি অ্যালকোহল নামটা কি করতে পারবো, মানে হাইড্রোক্সিল মূলক যুক্ত করে আমরা কিভাবে নামকরণটা করতে পারবো কার্বন নাম্বার হিসাব করে। তাহলে আমাদের কিন্তু অ্যালকোহলের নামকরণ মোটামুটি হয়ে গেল। এরপরে স্লাইডে আসি, যেখানে কি আমরা এখন প্রস্তুত প্রণালীটা জানবো। তো তোমাদের হচ্ছে কি আমরা অ্যালকোহল প্রত্যেকটা থেকে নামকরণ জানবো, প্রস্তুত প্রণালী জানবো, এবং তোমাদের বইয়ে কিন্তু সবগুলো দেখলাম যে কি বলবো যে তোমার রাসায়নিক ধর্মাবলী কিন্তু দেয়া নেই, শুধুমাত্র ফ্যাটি অ্যাসিডেরই আছে। তো আমি শুধু ফ্যাটি অ্যাসিড নিয়ে শুধু একটু কথাবার্তা বলবো, কারণ খুব বেশি দিলে তোমাদের মাথায় বার্ডেন হতে পারে, কারণ যোগাযোগ এমনিতে একটা ভাস্ট চ্যাপ্টার। সো আমি এখানে থেকে বেশি এক্সটেন্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি না, কারণ তোমরা জাস্ট 11 12 যাও পুরো যোগাযোগের সাগরে ভেসে যাওয়া, মানে যেন মহাসাগরে পড়ে আসতো, ছিল হচ্ছে পুকুরে, যোগাযোগের পুকুরে আসো তোমরা একদম যোগাযোগের একটা মহাসাগরে যেয়ে পড়বা। তো এখন আর কি তোমাদেরকে অত বেশি প্রেশার দিতে চাচ্ছি না। তাহলে দেখো এখন আমরা কি অ্যালকোহলের প্রস্তুতি জানবো, কি থেকে করবো আমরা ইথাইল ব্রোমাইড। এখন দেখো ইথাইল ব্রোমাইডের অপর নাম কি বলতে পারি আমরা, আচ্ছা আমি আগে সংকেতটা লিখি। ইথাইল ব্রোমাইডের সংকেত কি, ইথাইল মূলক থাকবে তার সাথে একটা ব্রোমিন যুক্ত থাকবে, এটা কি আমাদের ইথাইল ব্রোমাইড হচ্ছে। তাহলে কি হচ্ছে সেটা CH3 বন্ড CH2 বন্ড Br বা ব্রোমিন। তাহলে কি ইথাইল ব্রোমাইড হয়ে গেল আমার, তাহলে এটা হচ্ছে ইথাইল ব্রোমাইডের সমীকরণ, সরি সমীকরণ না কি সংকেত। তাহলে এর আমরা অপর নাম কি বলতে পারি, দেখো আমরা কি হ্যালো অ্যালকেন বলতে পারি না, মানে কি ব্রোমো, মানে আমরা মূলকটাকে আগে রাখবো তারপর হচ্ছে আমরা কি
যোগের মানে যে বাকি যে কার্বন পার্ট আছে তার নামটা পরেও রাখবো, তাহলে কি ব্রোমো ইথেন বলতে পারি এটাকে আমরা। এটা কিন্তু ইউপ্যাক নিয়মের নাম হবে কি ব্রোমো ইথেন। আর এই যে ইথাইল ব্রোমাইড এটা কিন্তু হচ্ছে সাধারণ বা ট্রিভিয়াল নিয়ম বা ট্রিভিয়াল যে নামকরণ সেই হিসেবে কিন্তু এটা হবে কি ইথাইল ব্রোমাইড। আর ব্রোমো ইথেন সেটা হচ্ছে বর্তমানে ইউপ্যাক নিয়ম, এটা নামকরণ হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি ইথাইল ব্রোমাইড থেকে বা ব্রোমো ইথেন থেকে আমরা আলটিমেটলি অ্যালকোহল উৎপাদন করতে পারি। এখন কিভাবে পারি সেটা হচ্ছে আমরা এখন দেখবো। দেখো প্রথমে আমরা দেখি হচ্ছে এই বিক্রিয়কটাকে লিখি যে CH3CH2 Br, এর সাথে আমরা কি যোগ করি, এই ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেনের সাথে আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা যোগ করে দিই, দিয়ে আমরা হালকা তাপ দেই। তাহলে এখন কি হয়, আমরা এখন হচ্ছে একটু এখন মলিকুলার লেভেলে যে একটু দেখি কি কি হয়ে থাকে এখানে। একটু গ্যাপ দিয়ে লিখতেছি মানে জাস্ট বোঝানোর জন্য যে সোডিয়াম এবং ব্রোমাইড দুটো কি আলাদা আলাদা মানে পরমাণু হিসেবে আছে। তাহলে এখানে দেখুন হয় কি আমাদের যে আচ্ছা এটা তো হাইড্রোক্সাইড হবে। এখন দেখা যায় কি এখানে যে আমাদের এই যে তোমার সোডিয়াম যতটা হাইড্রোক্সাইডের দিকে তার অ্যাফিনিটি আছে তার থেকে বেশি অ্যাফিনিটি তার ব্রোমাইড যে মূলকটা আছে তার দিকে তার অ্যাফিনিটিটা একটু তুলনামূলক বেশি। সো দেখা যায় কি সোডিয়াম যখন হাইড্রোক্সাইড মূলককে বলে তুমি সরে যাও, তোমাকে আমার কোনো দরকার নাই, আমার দরকার এখন ব্রোমাইড আয়নকে। তার মানে সে তখন করে কি সোডিয়াম আয়ন হাইড্রোক্সিলকে দূরে সরে দিয়ে সে ব্রোমাইডকে কাছে টেনে নেয়। এখন হাইড্রোক্সিল বেচারা হচ্ছে কি ঘরছাড়া হয়ে গেল। এখন সে দেখে যে ব্রোমাইড মূলক বা ব্রোমিন যেখান থেকে সরে গেছে সেখানে তো একটা হাত ফাঁকা আছে, তাহলে তখন এই হাইড্রোক্সিল মূলক যে সেই ব্রোমিনের যে আগের জায়গাটা ছিল সেটা দখল করে। তার মানে হচ্ছে কি এখানে এই সোডিয়াম এবং ব্রোমাইড এই দুটো মিলে হচ্ছে বন্ড তৈরি করতেছে, যৌগ তৈরি করতেছে। আর এই যে ফাঁকা জায়গা হয়ে গেল ব্রোমাইড হাইড্রোক্সিল মূলক সে যে এই জায়গাটাকে অকুপাই করে। এর মাধ্যমে আলটিমেটলি কি হয় দেখো, একটা কিন্তু হাইড্রোক্সিল মূলক কিন্তু আমাদের এই যে মেইন যৌগ যে মেইন বিক্রিয়ক তার সাথে কিন্তু যুক্ত হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি একটা এটা কি একটা আমাদের অ্যালকাইল মূলক তার সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করতেছি, তার মানে আমরা কি আলটিমেটলি একটা ফাইনালি অ্যালকোহল উৎপাদন করতে পারতেছি। তাহলে তখন আলটিমেটলি যৌগটা আমাদের দেখতে এরকম হবে যে এখানে CH3 বন্ড CH2 বন্ড OH প্লাস যে আমাদের এই সোডিয়াম এবং ব্রোমাইড সোডিয়াম এবং ব্রোমিন যুক্ত হলো হয়ে তারা কি তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড। এরই মাধ্যমে এই সিস্টেমে আর কি আমাদের যে ইথাইল ব্রোমাইড যৌগটা আছে এখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা যোগ করার মাধ্যমে এবং হালকা তাপ দিয়ে তাকে ইথাইল ব্রোমাইড থেকে আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানলে কনভার্ট করতে পারি, সাথে আমাদের সোডিয়াম ব্রোমাইড একটা মানে কি এক্সট্রা একটা উপজাত হিসেবে উৎপন্ন হবে। তাহলে এটা গেল আমাদের অ্যালকোহলের প্রস্তুতি। এবার তখন কিন্তু ডিরেক্ট অ্যালডিহাইড চলে আসলো, কারণ কি তোমাদের বইয়ে অ্যালকোহল জাস্ট একটা হাফ পেজ দিয়ে লিখে রাখা আছে যেখানে জাস্ট কি নামকরণ বলছে একটু, তারপর জাস্ট প্রস্তুতি দেখাই দিচ্ছে, তারপর ডিরেক্ট আর কোনো কথা বলে নাই। একটু কথা থাকবে যে অ্যালকোহলের ব্যবহার, ওটা কিন্তু আমি লাস্টে লিখে রাখছি যে আমরা প্রথমে তিনটারই কি জানবো, আমরা নামকরণ জানবো, প্রস্তুতি জানবো, তারপর তার যদি কোনো রাসায়নিক ধর্ম থাকে সেটা একটু জানবো, তারপর আমরা চলে যাবো হচ্ছে তার ব্যবহার, মানে ব্যবহার নিয়ে আমরা আলাদা একটা স্লাইড তৈরি করছি। তো ব্যাপারটা আমি একটু পরে বলতেছি। এখন আমরা আসলে কি সে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামকরণ করতে হবে। তার আগে আমরা জানি কি যে অ্যালডিহাইডের রাসায়নিক সংকেত কি যে RCHO, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যদি একটা CHO মূলক যুক্ত থাকে তখন তাদেরকে আমরা অ্যালডিহাইড বলে থাকি। তাহলে এর সাধারণ নামকরণ কি হবে, নামকরণ হচ্ছে অ্যালকানেল। অ্যালকানেল বা বাংলা যদি বলি এটা হচ্ছে নর্মাল নাম হচ্ছে অ্যালকানেল। তাহলে এখন যদি একটা আমরা যৌগ দিয়ে রাখে, মনে করো এই যৌগ দিতে CH3 বন্ড CHO, এই যৌগের নামকরণ তোমাকে করে দাও। তাহলে তুমি দেখবা কি প্রত্যেকটা বেলাতেই আমরা দেখবো কয়টা করে কার্বন আছে। তাহলে এখানে দেখো
একটা কার্বন দুটো কার্বন, তাহলে বুঝতেছি কি আমরা এখানে দুইটা এখানে কার্বন আছে, তার মানে ইথেন টাইপ কিছু একটা নামে, মানে ইথেন বেসিক পার্টটা থাকবে, তার সাথে কিছু একটা যুক্ত হবে বা বাদ যাবে এরকম। তাহলে ইথেন আছে, তার মানে তার নাম কি হবে এই মোতাবেক যে ইথানল। একদম সিম্পল নাম, সিম্পল ফর্মুলা। তাহলে ইথানল, আরেকটা আমি যৌগ লিখে দিই প্র্যাকটিসের জন্য, যে অন্য একটা বিশাল একটা যৌগ লিখলাম, কিন্তু নামকরণ কিন্তু সোজাই হবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। এখন দেখো কি পেলাম আমি, CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 বন্ড CHO, নিচে আরেকটা শিকল দেওয়া আছে। এখন তাহলে তোমাকে বলা হলো এই যৌগের তুমি আমাকে নামকরণ করে দেবা। তাহলে এখন তুমি নাম্বারিংটা শুরু করবা কোন দিকে, তুমি এই সোজা যাবে নাকি এই নিচে নামবা, এটা এখন হচ্ছে কথা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এখন দেখো এই পুরো যৌগের মধ্যে আলটিমেটলি কার্যকরী মূলক কোনটা, CHO কার্যকরী মূলক, তার মানে অবশ্যই আমরা CHO যেদিকে আছে সেদিক থেকে আমরা কার্বন নাম্বারিংটা শুরু করব। তাহলে যেহেতু কার্যকরী মূলকের গায়েই, মানে তার কার্যকরী মূলকের মধ্যেই একটা কার্বন আছে, তার মানে সেই কার্বন অবশ্যই আমাদের 1 নম্বর কার্বন হবে। যেমন OH এর বেলায় কি ছিল, OH যেটার সাথে যুক্ত ছিল আমরা সেই কার্বনকে 1 নম্বর বলছি। আর এখানে তো কার্যকরী মূলক যে CHO, সে তো তার নিজেরই একটা কার্বন আছে, তার মানে অবশ্যই তাকে আমরা 1 নম্বর কার্বন দেবো। তাহলে এটা 1 নম্বর। দেন 2, 3 এই পর্যন্ত ঠিক মতো আসলা। এখন দেখতে হবে যে এটাকে তো দুই দিকে ভাগ হয়ে গেছে, ডাইভার্জ করছে। এখন আমাদের দেখতে হবে কোন দিকে গেলে আমি বেশি সংখ্যক মূল শিকল বানাতে পারি এবং কম কার্বন সংখ্যক একটা আমি শাখা শিকল বানাতে পারি। এই বরাবর যে কি 5টা কার্বন পাচ্ছি আমি, আর যদি নিচে নামি তাহলে দেখো 3, 4, 5, 6, তাহলে আমি কিন্তু নিচে নামলে আমি বেশি কার্বন শিকল পাচ্ছি, বেশি কার্বন যুক্ত একটা মূল শিকল পাচ্ছি। তাহলে অবশ্যই আমি নিচের দিকে নামবো। তাহলে তখন আমাদের হয়ে গেল কি, এটা একটা বুঝতে পারছি একটা হেক্সেন, 6টা কার্বন আছে, তার মানে একটা হেক্সেন টাইপ কোন একটা আমাদের অ্যালডিহাইড হবে, হেক্সেন নামটা থাকবে। তাহলে এই বাকি পার্টিকেল সে একটা শাখা শিকল হয়ে থাকবে। তাহলে এখানে কি আমাদের এখানে হচ্ছে একটা এবং দুইটা কার্বন আছে, তার মানে সে মানে কি বলবো ইথেন টাইপ আর কি, মানে এটা ইথাইল একটা মূলক তৈরি করবে। তাহলে তখন ফাইনালি আমাদের নামকরণটা কি বলতে পারি, যেটা হবে কি, এখানে দেখো প্রথমে হচ্ছে আমাদের কি শাখা শিকলের নামটা আগে আসবে। এখন সে কত নাম্বার কার্বনের সাথে শাখা শিকলটা যুক্ত আছে, নাম্বারিং তো ঠিক মতো আছে, আমরা হয়ে গেছে। এখন দেখবো কোনটার সাথে কে যুক্ত আছে। এখানে দেখো 3 নাম্বার কার্বনের সাথে আমাদের এই ইথাইল মূলকটা যুক্ত আছে। কি লিখবো তাহলে প্রথমে, যে 3 ইথাইল। তাহলে আমাদের এই পার্টটা কিন্তু শেষ, 3 ইথাইল বলে আমি এই পার্টটা নামকরণ করে ফেলছি। এখন আমার জাস্ট মূল শিকলের নাম করলে আমার পুরো যৌগের নামকরণ শেষ। দেখো 6টা কার্বন মানে কি হেক্সেন, তাহলে কি হেক্সানেল। তাহলে 3 ইথাইল হেক্সানেল। আর এখানে তোমার হেক্সানেলের পরে 1 লেখার কোনো দরকার নাই, মানে আর কি মানে কি কার্যকরীমূলক কোথায় যুক্ত আছে এটা বলার কোনো দরকার নাই। কারণ যেহেতু আমি ধরে নিচ্ছি এটা হেক্সানেল, মানে লাস্টে এল আছে, তার মানে সে অবশ্যই অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইড মানে তার অবশ্যই কার্বন নাম্বারটা 1 হবেই, হতে বাধ্য, মানে তাছাড়া তুমি নামকরণ করতে পারবে না, তোমার নামকরণ ভুল হয়ে যাবে। সো এই জন্য পরে আর কি টান দিয়ে 1 লেখার কোনো দরকার পড়ে না, কারণ আমরা জানি 1 হবেই, 1 ছাড়াটা পসিবলই না কিছু হওয়া। সো আলটিমেটলি পুরো যৌগটার নাম কি হলো 3 ইথাইল হেক্সানেল। তাহলে নামকরণ থেকে এটুকুন জানলে আমাদের হয়ে যাবে। এরপর আসলে কি আমাদের প্রস্তুত প্রণালী। তাহলে আমরা এখন এই অ্যালডিহাইড বা অ্যালকানেল এটা আমরা কিভাবে উৎপাদন করব, এখানে আমাদের তোমাদের বই একটা দেওয়া আছে প্রস্তুত প্রণালী, সেটা কি অ্যালকাইনে পানি সংযোজন। এইটা কিন্তু শুধু এইখানে না, এটা কিন্তু আমি পার্ট 1-এ যখন তোমরা ক্লাসটা করছো, যারা করে আসছো তারা কিন্তু বুঝতে পারতেছো, এটা কিন্তু পার্ট 1-এ একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অলরেডি ছিল। সেটা কি, সেটা ছিল হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, যে পার্টটা ছিল, যে টপিক, ওই স্লাইডে কিন্তু ছিল অ্যালকাইনে পানি সংযোজন করলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হয়। ওটা তাহলে আমরা লিখি এখানে। তারপর অ্যালকাইনে পানি সংযোজন, আমি ধরলাম অ্যালকাইনে, ধরলাম আমি ইথাইল, একদম ছোট যৌগ নিয়ে করি, তাহলে কি বোঝানো ইজিয়ার হবে। এখন আর প্রভাব কি কি দেবো, আশা করি তোমাদের মনে আছে কি ছিল, 20% সালফিউরিক অ্যাসিড।
তারপর 2% মার্কিউরিক সালফেট এবং 80°C টেম্পারেচার। তাহলে কি কি দিচ্ছি আমরা? 20% সালফিউরিক অ্যাসিড, 20% আমাদের কি মার্কিউরিক সালফেট এবং 80°C তাপমাত্রা। তাহলে আমরা কি পাবো আলটিমেটলি? আচ্ছা, উৎপাদনের আগে আমি আরেকবার বুঝিয়ে দিই কি হয় এখানে, যে আমাদের এটা হচ্ছে বেসিক যৌগ, মানে নর্মাল ইথাইনটার কার্যকরী মানে গাঠনিক সংকেত এরকম। তো যখন তার মধ্যে এই প্রভাবগুলো দেওয়া হয়, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 80°C তাপমাত্রা, তখন হয় কি তার একটা বন্ড বাদে বাকি যে দুটো বন্ড আছে সেই দুটো বন্ড ভেঙে যায়। যে হয় কি তখন আচ্ছা পুরোটা তুলে দিই, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকে। সিঙ্গেল বন্ড থাকে, তাহলে হয় কি বাকি দুটো বন্ড ভেঙে যায়, তার মানে তখন এই হাতগুলো খুলে যায়। এটা হচ্ছে নর্মালি খুলে যায়, কিন্তু যে পরের কার্বন আছে তার ক্ষেত্রে দেখা যায় কি নিচের দিকে এই হাতটাও না খুলে সে হচ্ছে উপরেরটার সাথে একসাথে খোলে, মানে দুইটা একদিকে একদম হাতটা খুলে যায়। এইরকমের দেখতে স্ট্রাকচারটা। যখন এই প্রভাবগুলো আসে তখন দেখা যায় তোমার হাতগুলো এইভাবে খোলে, যে একটা কার্বনের দুটো অপোজিট দিকে হাত খোলে আর একটা কার্বনের দুটো হাত একদিকে খোলে। তখন হয় কি, এই যে আমাদের H2O আছে, তখন এই H2O থেকে তোমার অক্সিজেনটা এসে যেখানে যুক্ত হয়, দেখো H2 মানে কি এখানে দুটো হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে, তাহলে কি সেই একটা অক্সিজেন এসে এখানে যুক্ত হয়, আর এই দুটো হাইড্রোজেন এসে একটা হাইড্রোজেন এখানে আর একটা হাইড্রোজেন হচ্ছে নিচে যুক্ত হয়। তো আলটিমেটলি কি আমার CH3CHO তৈরি হয়ে গেল। সেটা কি? সেটা কিন্তু ইথানল। তাহলে এই মাধ্যমে আমরা কিন্তু CH3 বন্ড CHO, তার নাম কি? ইথানল। সেটা পুরোটাই মিশিয়ে ভালো মতো লিখি। তাহলে আমরা এই ইথাইন থেকে এই নিম্নোক্ত প্রক্রিয়ায় আমরা ইথানল উৎপাদন করতে পারি। তাহলে বিক্রিয়াগুলো কিন্তু একটু বেশ সোজাই, কঠিন কিন্তু না। যদি এরকম ভেঙে ভেঙে যদি তোমরা পড়ো, বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া মানে প্রত্যেকটা জৈব যৌগের বিক্রিয়া কিন্তু বেশ সোজা। কঠিন শুধু কোন পার্টটা মনে রাখা, পার্টটা হচ্ছে এই প্রভাবকগুলো। আর প্রভাবক ছাড়া কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া অসম্পূর্ণ। কারণ তুমি প্রভাবক দিচ্ছ জন্যই কিন্তু এই বন্ডগুলো ভেঙে যাচ্ছে। তারপর এই তোমার যে একটা কার্বনের বেলায় কি দুটো বন্ড অপোজিট সাইডে না খুলে দুটো বন্ড একই দিকে খুলতেছে, এগুলো কিন্তু এই প্রভাবগুলোর কারণেই হচ্ছে। তো তুমি যদি মনে করো তুমি একটা সমীকরণ লিখছো যে হ্যাঁ ইথাইন প্লাস পানি ইজ ইকুয়াল টু ইথানল, মাঝখানে পুরো ফাঁকা, তাহলে হচ্ছে কি তোমার কিন্তু কিন্তু একদম কিন্তু ভ্যালিড বিক্রিয়া হচ্ছে না। আর এগুলা ছাড়া এই বিক্রিয়াটা পসিবলই না। এরকম পানি বিক্রিয়া করবে না, তুমি নর্মাল পাত্রে রেখে যাও, এইগুলো প্রোভাইড না করলে নর্মাল পাত্রে অ্যালকাইন পানি কখনো বিক্রিয়া করে ইথানল তৈরি করবে না। এগুলা তার ম্যান্ডেটরি, এগুলো প্রভাবগুলো দিতেই হবে। তো তোমাদের কাছে কি প্রভাবগুলো ভালো মতো একটু কষ্ট করে লিখে লিখে মুখস্থ করতে হবে। তাছাড়া কিন্তু এই প্রভাবগুলো মনে রাখা একটু কষ্ট, তোমাদেরকে বেশ প্যারা দেবে। তাহলে যখন আমাদের কি অ্যালডিহাইড পড়লাম, তাহলে অ্যালডিহাইড পড়লে একটা জিনিস অটোমেটিক চলে আসে আমাদের মুখে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড তার হচ্ছে একটা নাম কি, অপর নাম হচ্ছে ফরমালিন। তাহলে ফর্মালডিহাইডটা আসে কোথা থেকে? আসে হচ্ছে ফর্মালডিহাইড থেকে ফরমালিন জিনিসটা চলে আসে। তাহলে ফর্মালডিহাইড এর অপর নাম কি আমরা জানি? ফর্মালডিহাইডের অপর নাম কিন্তু মিথানল। আর এর সংকেত কি? সংকেত হচ্ছে H বন্ড CHO। মিথানল মানে কি? একটা কার্বন থাকতে হবে। সো এখানে একটা H থেকে আমি কার্যকরী মূলকের যে একটা কার্বন সেটা হচ্ছে একমাত্র থেকে যায় কার্বন, এই যোগে আর অন্য কোনো এক্সট্রা কার্বন থাকে না। তাই এর নাম কি? মিথানল অথবা ফর্মালডিহাইড। এই যৌগের যদি আমরা 40% জলীয় দ্রবণ প্রস্তুত করি, তাকে আমরা বলে থাকি ফরমালিন। তার মানে ফরমালিন এবং ফর্মালডিহাইড কিন্তু একই জিনিস না। ফর্মালডিহাইড হচ্ছে একদম মাতৃযৌগ, যেটা হচ্ছে মেইন, এবং ফর্মালডিহাইডে যদি আমরা একটা 40% জলীয় দ্রবণ তৈরি করি, যার মানে এখানে আমাদের কি থাকবে? 40% মিথানল বা ফর্মালডিহাইড থাকবে এবং 60% পানি থাকবে।
এইরকম একটা জলীয় দ্রবণকে আমরা একসাথে ফরমালিন বলতে পারি। তাহলে এইটা হচ্ছে ফরমালিনের রাসায়নিক সংযুতিটা আমরা জানলাম, আর ফরমালিনের ইউজটা আমি পরে একটা স্লাইড আছে ওখানে বলতেছি। তাহলে আমাদের অ্যালকোহল পার্টটা গেল, অ্যালডিহাইড পার্টটা গেল। এখন আসলে কি আমাদের এই ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হয়, তাহলে এর নামকরণ কি হবে? তার আগে আমরা কি এর রাসায়নিক সংকেতটা দেখি। এর সংকেত হচ্ছে আর বন্ড সি ডাবল ও এইচ। এর কারণে কি আর বন্ড সি ডাবল এইচ বা একটা অ্যালকাইল মূলক আছে যার সাথে আমরা সি ডাবল এইচ মূলক যুক্ত করতেছি, তাকে আমরা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে থাকি। তাহলে এই জৈব অ্যাসিডের নামকরণটা কি হবে? নামকরণ হচ্ছে কি অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয়। তাহলে একটু উদাহরণ দেখাই আমি। মনে করো CH3 বন্ড CH2 বন্ড সি ডাবল এইচ। যদি এরকম একটা যৌগ দেয়া থাকে CH3 বন্ড CH2 বন্ড সি ডাবল এইচ, তাহলে এটা কি হবে? আমাদের কার্বন নাম্বার কাউন্ট করবো। প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই আমরা আগে কার্বনটা কাউন্ট করে নেবো, কয়টা কার্বন আছে। তো একটা কার্বন, দুটা কার্বন এবং তিনটা কার্বন। তাহলে বুঝতে পারতেছি প্রোপেন টাইপ কিছু একটা নাম হবে, প্রোপেনের সাথে মিল থাকবে। তাহলে কি হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড, মানে কি প্রোপানোয়িক অ্যাসিড, একদম সোজা সোজা সাপটা হিসাব আর কি। তাহলে এই যৌগের নাম হবে তখন কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। আর এখানে কিন্তু লাস্টে আমাদের কখনো 1 দিতে হবে না, কারণ এই অ্যালডিহাইড এবং যে আমাদের অ্যালকানোয়িক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এদের ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব কার্বন যে আমাদের যে কি বলবো নিজস্ব যে জৈব কি বলবো এটাকে নিজস্ব যে সক্রিয় বা কার্যকরী মূলক যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকটা কিন্তু এখানে কিন্তু একটা কার্বন অলরেডি আগে থেকেই থাকে এই অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা তাকে বাদে অন্য কাউকে 1 নাম্বার কার্বন ধরতেই পারবো না। তো এই কারণে অ্যালডিহাইড এবং যে আমাদের ফ্যাটি অ্যাসিড এদের নামকরণের বেলায় কখনো আমাদের লাস্টে এই কার্যকরী মূলক কত নাম্বার কার্বনে যুক্ত আছে এটা আমাদের ডিফাইন করে দিতে হয় না, কারণ তারা অটোমেটিক 1 নাম্বার কার্বনে যুক্ত থাকে। তাহলে এই কারণে প্রোপানোয়িক অ্যাসিড এরকম নামকরণ খুব বেশি তোমাদের লাগবে না, মানে নর্মাল নর্মাল যৌগই থাকে তোমাদের। আর একটু যেমন দেখাই, একই যৌগ লিখে ফেলছি আবার। তাহলে এটা কি হবে দেখো, 1 2 3 4 5 আমি নাম বলতে পারছি না, তাহলে কি হবে? পেন্টানোয়িক অ্যাসিড, বোঝাই যাচ্ছে একদম। তোমাদের একটা এক্সট্রা জিনিস দেখাবো যেটা পলিমার পড়ার সময় তোমাদের কাজে দেবে, যে সেটার নাম কি? সেটা হচ্ছে মনে করো যদি তোমরা এরকম একটা যৌগ পাও তখন কি হবে? সামনে একদম প্রথমে একটা সি ডাবল এইচ মূলক, লাস্টে একটা সি ডাবল এইচ মূলক, মাঝখানে 1 2 3 4 চারটা মিথিলিন মূলক দেওয়া আছে। খেয়াল রাখবা যে CH2 একে আমরা মিথিলিন মূলক বলি, আর CH3 কে তো আমরা হচ্ছে কি মিথাইল মূলক বলি। CH3 বন্ডটাকে মিথাইল মূলক, আর বন্ড CH2 বন্ড একে আমরা মিথিলিন মূলক বলে থাকি। তাহলে দেখো, যদি কখনো এইরকম যৌগ থাকে যে সি ডাবল এইচ তারপর চারটা কার্বন বা কিছু একটা তোমার মিথিলিন মূলক আছে, পাশে আরেকটা সি ডাবল এইচ, তখন তার নাম তুমি কি বলবা? তখন কিন্তু তার নাম নর্মালি অ্যালকানোয়িক অ্যাসিড বললে কিন্তু হবে না, কারণ অ্যালকানোয়িক অ্যাসিড মানে হচ্ছে সেখানে একমাত্র একটাই সি ডাবল এইচ মূলক আছে, কিন্তু এখানে কিন্তু দুটো সি ডাবল এইচ মূলক আছে, তাই এর নাম তখন কি হবে? না হচ্ছে অ্যালকেন ডাইওয়িক অ্যাসিড। তার মানে কি ডাইওয়িক, ডাইওয়িক মানে হচ্ছে দুইটা সি ডাবল এইচ মূলক যুক্ত আছে, তাই এর নাম কি? ডাইওয়িক অ্যাসিড। কি ওয়িক? তার কি কোনো সিঙ্গেল বন্ড, সবগুলো সিঙ্গেল বন্ড আছে, কোনো ডাবল বন্ড নাই, তাই তার নাম কি? অ্যালকেন ডাইওয়িক অ্যাসিড। তাহলে এর নামকরণ তাহলে কি হবে? তাহলে 1 2 3 4 5 এবং 6, তাহলে কি এখানে 6টা কার্বন মূলক আছে এখানে, তার মানে কি অবশ্যই এটাকে হেক্সেন টাইপ কোনো একটা নামকরণ হবে। তাহলে কি হবে এখানে আমাদের আলটিমেটলি বলতে পারবো কি হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। এটা হচ্ছে কি ইউপ্যাক
নাম আর কি, কিন্তু একটা সাধারণ বা ট্রিভিয়াল নাম আছে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড বলা হয় একে। এবং এই অ্যাডিপিক অ্যাসিড নামটা কিন্তু তোমরা একটু পর যখন পলিমার পড়বো তখন কিন্তু সেখানে দেখতে পাবা যে বলা আছে এই যৌগের নাম কি, অ্যাডিপিক অ্যাসিড। আর আমি তোমাদেরকে আরেকটা ভালো নাম বললাম যে ইউপ্যাক নাম, যেটা আর কি সেটা হচ্ছে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড বলা হয় একে। তাহলে এই আমাদের ফ্যাটি অ্যাসিড নামকরণ গেল। নর্মালি তোমাদের এই অ্যালকানোয়িক অ্যাসিড তোমাদের সব কাজ হয়ে যাবে, কিচ্ছু তো আর কোনো সমস্যা হবে না। এটা শুধু বললাম পলিমারকরণের জন্য, এটা তোমাদের পলিমার পড়ার সময় লাগবে, যেই হেক্সেন ডাইওয়িক অ্যাসিড অথবা অ্যাডিপিক অ্যাসিড। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে কি আছে আমাদের প্রস্তুত প্রণালিকার কি বলবো আমরা, যে ফ্যাটি অ্যাসিড কি থেকে প্রস্তুত করবো, সেটা হচ্ছে আমাদের ইথানল থেকে, মানে অ্যালডিহাইড থেকে আমরা কিভাবে আমরা অ্যালকানোয়িক অ্যাসিড অথবা আমরা একটা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি, সেটা এখন আমরা দেখব। তাহলে ধরলাম ইথানলের সংকেত কি, ইথানল হচ্ছে CH3 বন্ড CHO। তাহলে এর সাথে আমরা করি কি, আমরা এর সাথে হচ্ছে একটা জায়মান অক্সিজেন যুক্ত করা হয়। জাস্ট বিক্রিয়াটা সোজা, কিন্তু জার্মান অক্সিজেন কিন্তু অটোমেটিক উৎপন্ন হবে না, এটাকে জারণ বিজারণ বিক্রিয়া করতে হবে, তার মাধ্যমে আলটিমেটলি আমরা এখানে একটা জার্মান অক্সিজেন নিয়ে আসতে পারবো। সেটা জন্য কি কি প্রভাবক দিতে হয়, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। তাহলে যখন এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড পরস্পরের মধ্যে বিক্রিয়া করে, তখন সেই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আলটিমেটলি এই জার্মান অক্সিজেন কিন্তু উৎপন্ন হয়। তো এই জার্মান অক্সিজেন আমাদের এই ইথানল মহাশয়ের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, তার করেসপন্ডিং অ্যাসিড, তার মানে ইথানোয়িক অ্যাসিড এখানে তৈরি হবে। তাহলে যদি আমরা একটু যদি মলিকুলার লেভেলে যদি ভেঙে দেখাই, তাহলে কি হয় এখানে, তাহলে এটা হচ্ছে CH3, সিঙ্গেল বন্ড দিয়ে হচ্ছে কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, আর নিচে একটা হচ্ছে H থাকছে। এইটা হচ্ছে কি ইথানলের হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার। এখন হচ্ছে কি একটা জার্মান অক্সিজেন চলে আসছে এখানে, তাহলে তখন হয় কি, তখন এই এইচটা কিন্তু সরে যায়, এই এইচটা কিন্তু এখানে সরে যায়, তার বদলে এখানে আমাদের এই জার্মান অক্সিজেন এসে যুক্ত হয়। তাহলে কি অক্সিজেনের দুটো হাত, তাহলে একটা হাত দিয়ে এসে আমাদের এই কার্বনের সাথে যুক্ত হলো, তাহলে কি আরেকটা হাত ফাঁকা আছে না, তাহলে কি একটা হাত ফাঁকা, এই ফাঁকা হাতে যে আমাদের এই যে আগের হাইড্রোজেন মূলক ছিল সে হচ্ছে যুক্ত হয়। তার মানে হাইড্রোজেন জাস্ট সরে যায়, একদম পুরোপুরি ডিটাচড হয় না, সে জাস্ট কার্বনের সাথে যুক্ত ছিল, সে কার্বনের জায়গাটা ছেড়ে দেয়, সেখানে জার্মান অক্সিজেন এসে যুক্ত হয়। তাহলে অক্সিজেনের দুটো হাত, এক হাত দিয়ে সে কার্বনের সাথে যুক্ত হয়, আর এক হাত দিয়ে সে ওই যে হাইড্রোজেন তার জায়গাটা ছেড়ে দিল, সে হাইড্রোজেনকে সে ধরে রাখে। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমরা এই ইথানল থেকে, ইথানলের সাথে এই জার্মান অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে আমরা কিন্তু তার করেসপন্ডিং অ্যাসিড বা জৈব অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে যেহেতু এ ছিল ইথানল, তার মানে কি অবশ্যই হবে ইথানোয়িক অ্যাসিড, তার মানে কি CH3COOH। দেখো এই যে সি দুইটা ও আর হচ্ছে এইচ, তাহলে COOH, তাহলে নাম হবে কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই গেল আমাদের মোটামুটি যে আমার তিনটা যে মেইন যৌগ ছিল, যে আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড এবং যে আমাদের অ্যালকানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড, এই তিনটা আমরা কি নামকরণ জানলাম, প্রস্তুত প্রণালী জানলাম। এখন কি এইটার হচ্ছে একটা রাসায়নিক ধর্ম দেয়া আছে তোমাদের বইয়ে, তো আমি এটা হচ্ছে তোমাদের এখন শিখাই দেবো। তাহলে আমরা জানলাম কি এটা একটা অ্যালকানোয়িক অ্যাসিড বা একটা কি জৈব অ্যাসিড। তার মানে কি, যেহেতু সে অ্যাসিড, কিন্তু সে কিন্তু তোমার অজৈব অ্যাসিড না, মানে সে কিন্তু এরকম সালফিউরিক অ্যাসিড যেরকম জানি, বা নাইট্রিক অ্যাসিড, বা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এদের মধ্যে কিন্তু এত শক্তিশালী না, যেহেতু সে একটা জৈব অ্যাসিড। ওগুলো কিন্তু অজৈব, আমি এতক্ষণ যে নামগুলো বললাম তারা কিন্তু ছিল অজৈব অ্যাসিড। তাহলে এটা কি, এটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড কিন্তু অতটা শক্তিশালী না আমাদের অজৈব অ্যাসিডের মতো আর কি। তো এটা হচ্ছে মৃদু অম্লীয়। তাদেরকে জানান এটা হচ্ছে মৃদু অম্লীয়। আর অম্লীয় মানেই তারা কিন্তু লিটমাস পরীক্ষাটা কিন্তু পজিটিভ দেবে। তার মানে কি, অবশ্যই এরা নীল লিটমাসকে লাল করবে, সেটা যত কম অম্লীয় হোক না কেন, অম্লীয় হলেই হবে। নট নেসেসারি যে তাকে খুব বেশি অম্লীয় হতে হবে বা খুব বেশি অম্লীয় হলে কাজ করবে না, এরকম কিন্তু না। অম্লীয় হলেই সে নীল লিটমাসকে কিন্তু সে লাল করে ফেলবে।
এটা হচ্ছে তার সেকেন্ড পয়েন্ট। আর এখান থেকে আরেকটু জানবো কি আমরা, এটা হচ্ছে ভিনেগার তৈরিতে ইউজ করা হয়। যদি এটা হচ্ছে পরে যে ব্যবহারের মধ্যে এটা পাবো, তো এখানে লিখে রাখি, সমস্যা নেই। ভিনেগারটা কি, যেরকম আমরা জানলাম যে অ্যালডিহাইড বা ফর্মালডিহাইডের একটা সামথিং পার্সেন্ট, মানে 40% জলীয় দ্রবণকে আমরা কি মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলেছিলাম, ফরমালিন বলেছিলাম। সেরকম ভিনেগারও কিন্তু হতে পারে কি আমাদের যে ইথানোয়িক অ্যাসিড বা যে অ্যাসিডিক অ্যাসিড। একটা জিনিস বলা হয়নি তোমাদেরকে যে এর কিন্তু একটা অপর নাম আছে, অপর নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়। তাহলে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে ওইটা। তাহলে ভিনেগারটা কাকে বলা হয়, এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিড বা আমাদের যে অ্যাসিটিক অ্যাসিড, তার যদি আমরা 6 থেকে 10% জলীয় দ্রবণ নেই, তাহলে তাকে আমরা কিন্তু ভিনেগার বলে থাকি। তাহলে এটা কি, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6% থেকে 10% জলীয় দ্রবণ, একে কিন্তু আমরা ভিনেগার বলে থাকি। তো এখানে 6 থেকে 10%, তার মানে কি হচ্ছে 6 থেকে 10% কি থাকবে, এখানে হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড থাকবে, মানে CH3COOH। আর তাহলে বাকি থাকতেছে কত আমাদের এখানে, 94 থেকে আমাদের কি 90%। আচ্ছা 90 থেকে 94 হইতো, আচ্ছা সমস্যা নেই, 94 থেকে 90% সে থাকবে কি আমাদের পানি থাকবে। তাহলে এরও একটা মিক্সচার যেখানে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড এবং 90 থেকে 94% পানি থাকবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা একটা ভিনেগার বলতে পারি। এবং এই ভিনেগার কিন্তু আমাদের কি বিভিন্ন আচার তৈরিতে কাজে লাগে। তাহলে এই গেল রাসায়নিক ধর্ম। এরপর আসলে কি আমাদের যে হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি, এটা হচ্ছে দুটো মেথড আছে। তাহলে কি হাইড্রোকার্বন মানে কি, এখানে সব রকমেরই যৌগ থাকবে, মানে অ্যালকেন থাকবে, অ্যালকিন থাকবে, অ্যালডিহাইড কি বলবো অ্যালকাইন থাকবে। এরকম গুলো যৌগ থেকে আমরা কিভাবে আলটিমেটলি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি, এটা আমরা একটু দেখবো। তাহলে কি দুটো মেথড আছে, একটা হচ্ছে প্রথম মেথড ওয়ানটা কি, এখানে হচ্ছে আমরা প্রথমে অ্যালকেন থেকে কি বানাবো, অ্যালকেন থেকে আমরা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড বানাবো। তারপর অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল বানাবো, অ্যালকোহল থেকে আমাদের কি অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে আলটিমেটলি আমরা অ্যালকানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড তৈরি করবো। আমি স্টেপগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের প্রথম বিক্রিয়া হয়ে থাকে কি, যে আমরা নর্মাল একটা অ্যালকেন ধরলাম, সেটা হচ্ছে ইথেন। করি কি, তাহলে ইথেনের সাথে আমরা করি কি, আমরা হচ্ছে HCl এর বিক্রিয়া ঘটাই। সরি HCl না, শুধু শুধু ক্লোরিন বিক্রিয়া ঘটানো হয়। তো প্রভাবক হচ্ছে ইউভি রশ্মি, মানে সূর্যালোকের প্রভাবে অ্যালকেনের সাথে আমরা ক্লোরিন যুক্ত করি, মানে কি অ্যালকেনের ক্লোরিনেশন করা হয়। তার ফলে কি তৈরি হয় আমাদের এখানে, CH3 বন্ড CH2Cl প্লাস HCl। এই বিক্রিয়া কিভাবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে পার্ট ওয়ানে কিন্তু দেখিয়ে দিয়েছি, মানে কি অ্যালকেনের একটা রাসায়নিক ধর্মের মধ্যে ছিল, সেটা নিয়ে আমি বেশি কি ডিটেলসে যাব না, এটা অলরেডি পড়ানো হয়ে গেছে। 2 নম্বরে করা হয় কি, আমরা তাহলে অ্যালকেন থেকে তো আমরা কি আমরা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমরা তৈরি করলাম, বা একটা কি ক্লোরো অ্যালকেন, মানে হ্যালো অ্যালকেন হবে একটা অ্যালকাইল হ্যালাইড কিন্তু তৈরি করতে পারছি। এখন করবো কি আমরা, যদি আমরা বলি যে অ্যালকিন দিয়ে বলেছো, বলে তুমি অ্যালকিন থেকে আমাকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বানিয়ে দাও, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা ধরো হচ্ছে এটা CH2 ডাবল বন্ড CH2, যেটা হচ্ছে আমরা একটা ইথিনের সাথে আমরা কি যোগ করি, সেটা আমরা হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি। এটা ভালো মতো মনে রাখবা, এটা কিন্তু আমরা, তুমি চাইলে কিন্তু ইচ্ছা মতো হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ফ্লোরাইড এগুলো দিয়ে কিন্তু বিক্রিয়া ঘটাতে পারবে না, তোমাকে অবভিয়াসলি এখানে হাইড্রোজেন ব্রোমাইড দিতে হবে। দিয়ে এখানে প্রভাবক থাকে হচ্ছে আমাদের হাইড্রোজেন পার অক্সাইড H2O2। তখন দেখা যায় কি এরা বিক্রিয়া করে, যে তোমার একটা হাইড্রোজেন, মানে এদিকে একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কি একটা বন্ড ভেঙে যায়, তখন কি তাহলে কি এইদিকে একটা হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল,
তখন একটা ফাঁকাতে হাইড্রোজেন যায়, আরেকটা ফাঁকাতে ব্রোমিন যুক্ত হয়। তার মানে আলটিমেটলি তখন আমাদের এই যোগটাই চলে আসে, CH3 বন্ড CH2Br বা ব্রোমোইথেন। এর একটা তোমার নাম আছে, একে বলা হয় কি বিপরীত মার্কনিকভ নিয়ম বলা হয়। এটা শুধু তোমাদের এখনকার না, এটা হচ্ছে তোমাদের যখন 11-12 যাওয়া তখন তোমরা এই বিপরীত মার্কনিকভ নিয়ম বা খালাসের নিয়ম বলা হয়, তোমরা এটা ডিটেলসে জানতে পারবা। নামটা লিখে রাখলাম জাস্ট। এখানে বিপরীত মার্কনিকভ নিয়ম বলা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখো, আলটিমেটলি অ্যালকেন হোক অথবা অ্যালকিন হোক, আমরা কিন্তু তার জন্য এই ক্লোরো বা যে কোনো হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড দুইটা কিন্তু সেম জিনিস। অ্যালকাইল হ্যালাইড মানে কি ইথাইল ক্লোরাইডও যা, ক্লোরো ইথেনে কিন্তু তাই। তার মানে কি অ্যালকাইল হ্যালাইড অথবা হ্যালো অ্যালকেন আমরা কিন্তু দুইটা বেলায় তৈরি করতে পারছি। এখন আমরা জাস্ট করবো কি, এখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা সাকসেসিভলি কি অ্যালকোহল তৈরি করব, তারপর অ্যালডিহাইড তৈরি করব, তারপর জৈব অ্যাসিড তৈরি করব। তাহলে 3 নম্বর বিক্রিয়া করা হয় কি, এই যে আমরা মনে করো ধরুন আমরা এখন হচ্ছে ব্রোমিন নিয়ে আমরা বিক্রিয়াটা করব। এর সাথে আমরা করি কি, এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি। মানে বুঝতে পারতেছো কি তোমরা, আমি কিন্তু প্রথমেই যে বিক্রিয়াটা দেখালাম অ্যালকোহলের প্রস্তুতি প্রণালী কি ছিল, যে আমাদের যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, ওখানে কিন্তু এই সেম বিক্রিয়ায় লিখেছিলাম এবং ওইটা কিন্তু আবার চলে আসতেছে। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিয়ে আমি কি তাপ দিলাম, তাহলে কি হবে, ব্যাখ্যা বলার কিছু নেই, আমি অলরেডি বলে ফেলছি। তাহলে কি আমাদের এখানে ইথানল উৎপন্ন হবে এবং সাথে কি সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। তাহলে কি CH3 বন্ড CH2OH প্লাস সোডিয়াম ব্রোমাইড। তাহলে আমরা দেখো আলটিমেটলি কিন্তু হাইড্রোকার্বন থেকে বা অ্যালকিন থেকে আমরা ফাইনালি কি তৈরি করলাম, আমরা কিন্তু একটা অ্যালকোহল তৈরি করতে পারলাম। এবার আমাদের কাছে কি, এখন অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা করবো কি, আমি আগে প্রভাবটা লিখে দিই। তাহলে দেখো এই বিক্রিয়া হচ্ছে, আমরা যখন অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালডিহাইড উৎপাদন করি তখনও কিন্তু একটা প্রভাব চলে আসে, তার নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তো আমি কিন্তু যখন অ্যালডিহাইড থেকে আমরা অ্যাসিড উৎপন্ন করতেছিলাম তখনও কিন্তু এই দুটো প্রভাব চলে আসছিল। এবং তোমরা জানো যখন যেখানে এই দুটো প্রভাবক একসাথে কাজ করবে বা বিক্রিয়া করবে সেখানে কিন্তু একটা জার্মান অক্সিজেন কিন্তু অবশ্যই উৎপন্ন হবে। তার মানে কিন্তু এখানে একটা জার্মান অক্সিজেন থাকবে। তাহলে এখন এই জার্মান অক্সিজেন কি করবে, সে যে আমাদের এই যে কার্বনে তোমার OH কে সরিয়ে দেবে, একটা হাইড্রোজেন কে সরিয়ে দেবে, মানে একটা এখনো পানি সে সরিয়ে দেবে এবং তোমার কার্বনে কিন্তু দুটো হাত ফাঁকা হবে। আচ্ছা আমি দেখাই, একটু ভেঙে দিকে দেখাই দিচ্ছি। এখানে লিখবো না, আমি এদিকে লিখতেছি, কারণ ওইদিকে তো আমার হচ্ছে 5 নম্বর বিক্রিয়া লিখতে হবে। দেখো যে CH3 বন্ড CH2OH, তার মানে কি একটা দুটো, এইটা হচ্ছে নর্মালি বিক্রিয়াটা, মানে সরি এটা হচ্ছে গাঠনিক সংকেত, আমাদের হচ্ছে কি ইথানলের গাঠনিক সংকেত হচ্ছে এইটা। তাহলে এখন আমাদের জার্মান অক্সিজেন এসে কি করে, সে আমাদের এই হাইড্রোক্সিল মূলককে সরিয়ে দেয়, এই হাইড্রোক্সিল মূলককে সে সরিয়ে দেয়, তারপর একটা হাইড্রোজেনকেও সে সরিয়ে দেয়। তাহলে কি পানি তৈরি করলো, তাহলে এখনো পানি সে বের করে দিল সেই ইথানল থেকে। তারপরে সে কিন্তু সেই যে অক্সিজেন সে হচ্ছে সেই দুটো হাতকে একত্রে নিয়ে এখানে সে বাইন্ড হয়ে যায়। তার মানে কি হাইড্রোজেন মূলক ফাঁকা হলো, হাইড্রোজেন একটা মূলক চলে গেল, তাহলে কার্বনের দুটো হাত ফাঁকা হয়ে গেল, সেই দুটো হাতকে একসাথে ধরে নেয় কি আমাদের এই যে অক্সিজেন যে জার্মান অক্সিজেন আছে সেই হচ্ছে সেই দুটো হাত সে বাইন্ড করে ফেলে, করে আলটিমেটলি সে কি তৈরি করতেছে। তাহলে দেখো তাহলে কিন্তু কি হলো, CH3 বন্ড C বন্ড O আর একটা হচ্ছে H, মানে কি CH মূলক তৈরি হয়ে গেল কিনা, আলটিমেটলি CH মূলক তৈরি মানে সে কিন্তু অ্যালডিহাইড হয়ে গেল। তাহলে এই মাধ্যমে কিন্তু আমরা ইথানল থেকে কিন্তু আমরা ইথানল তৈরি করে ফেললাম, সাথে কি এখনো পানি উৎপন্ন হয়।
আর এটা কিন্তু তোমরা কি, আর এটা কিন্তু নতুন স্টেপ জানলা, তোমরা নতুন একটা প্রস্তুত প্রণালী জানলা এই অ্যালডিহাইডের ক্ষেত্রে। অ্যালডিহাইড কিন্তু আমরা এভাবে কিন্তু প্রথম যে যখন আগে স্লাইড ছিল সেখানে কিন্তু আমরা এই বিক্রিয়ায় কিন্তু আমরা অ্যালডিহাইড উৎপাদন করিনি। তাহলে কি এখন আমরা জানলাম কি অ্যালডিহাইড কিন্তু সেকেন্ড নিয়মে করা যায়, সেটা কি অ্যালকোহল থেকে ডিরেক্ট আমরা জার্মান অক্সিজেন দিয়ে সেখানে কিন্তু আমরা ডিরেক্ট অ্যালডিহাইড উৎপাদন করতে পারি। এরপর আসো 5 নম্বরে, মানে 5 নম্বর বিক্রিয়া। এটা হচ্ছে একদম একটু আগে যেটা দেখলা যে অ্যালকানোইক অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুতির যে প্রণালী সেটা পুরোটা সেম টু সেম। তার মানে কি এই যৌগ এখন এখানে চলে আসবে, তার মানে কি এখানে ইথানল প্লাস ওই সেম বিক্রিয়া, মানে কি জার্মান অক্সিজেন থাকবে, যেটা একটু আগে শিখে আসছি আমরা, জার্মান অক্সিজেন, আর কি থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে তারা কি উৎপাদন করবে, তারা কিন্তু এখানে আমাদের জৈব অ্যাসিড মানে ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করবে। আর এখানে কিন্তু সাথে অন্য কোনো বিক্রিয়ক বা উৎপাদক তৈরি হবে না। তাহলে এরই মধ্যে দিয়ে আমরা কিন্তু মেথড 1 এর মাধ্যমে আমরা হাইড্রোকার্বন থেকে বা অ্যালকেন এবং অ্যালকিন থেকে আমরা আলটিমেটলি অ্যালকোহল তৈরি করতে পারছি, এই যে সেই অ্যালকোহল। তারপর আমরা কি অ্যালডিহাইড উৎপাদন করতে পারছি এবং আলটিমেটলি আমরা জৈব অ্যাসিড এটা কিন্তু উৎপাদন করতে পারছি। এবং এই যে এই ম্যাথ বলবো না, যে এই প্রশ্নটা কিন্তু খুবই এবং খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের সময় কিন্তু বেশ অনেকবারই পরীক্ষায় আসতো। বলতে চাচ্ছ তুমি কোন পদ্ধতিতে তুমি অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করবা বিক্রিয়া সহ বর্ণনা করো। তো তুমি কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু লিখতে হবে, তারপরে তুমি কথায় বলবা, মানে কথায় তুমি ভাষায় বলে দেবা যে হ্যাঁ, যেখানে আমরা এই ইথেন এবং ক্লোরিনের বিক্রিয়া করছি কিসের আন্ডারে, সূর্যালোকের প্রভাবে বিক্রিয়া করে আমরা প্রথমে একটা ক্লোরো ইথেন তৈরি করছি। তারপর বললো যে হ্যাঁ অ্যালকিন থাকলে সেখানে আমরা কি এরকম হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করব, তারপর কি হাইড্রোজেন পার অক্সাইড একটা প্রভাব থাকবে, তারপরে সেখান থেকে হচ্ছে আমরা ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড তৈরি করব। তারপর হচ্ছে আমরা কি একটা ইথাইল, তারপর তুমি চাইলে যে কোনো কিছু নিতে পারো, ইথাইল ব্রোমাইড নিতে পারো, তুমি ইথাইল ক্লোরাইড নিতে পারো, তোমার যেটা খুশি আর কি, যে কোনো একটা হ্যালো অ্যালকেন নিলেই হয়ে যাবে। নিয়ে তারপর কি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবে, যেরকম করার আর কি বিক্রিয়াগুলো তুমি লিখবা, লিখে সেটা হচ্ছে ভাষায় বুঝিয়ে দেবা, তাহলে কিন্তু তুমি একদম ফুল মার্কস পেয়ে যাবা এই প্রশ্নে। তাহলে আমাদের কি মেথড 1 গেল। আমরা কি মেথড 2 করবো। মেথড 2 এ কি করা হয়, নর্মালি শুধু যে অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে পানি সংযোজন বিক্রিয়া দুটোই দেখিয়ে দেওয়া হয়, তাহলেই তোমাদের মেথড 2 শেষ। এবার কি আমাদের 1 নম্বর বিক্রিয়া কি হচ্ছে, আমাদের এই যে ইথাইন না ইথিন, আমরা ইথিনে বা অ্যালকিনে পানি সংযোজন করতেছি। তোমরা এখন পার্ট 1 এর মধ্যে চলে যাও, বা একটু চিন্তা ভাবনা করো পার্ট 1 নিয়ে। ওখানে আমরা কি করছিলাম, যে আমরা অ্যালকোহল থেকে কিন্তু পানি বের করার মাধ্যমে আমরা কি অ্যালকিন উৎপাদন করেছিলাম, যে অ্যালকিনের প্রস্তুতি প্রণালীতে কিন্তু কি ছিল, অ্যালকোহলের নিরোধন, সেটা দিয়ে আমরা হচ্ছে কিন্তু অ্যালকিন উৎপাদন করেছিলাম। এবার আবার কিন্তু অ্যালকিনের যে আমাদের রাসায়নিক ধর্মাবলী ছিল, যখন ওই টপিক আমরা যখন আর কি পড়াশোনা করছিলাম, তখন সেখানে কি ছিল, অ্যালকিনের সাথে যদি আমরা পানি সংযোজন করি সেখানে কিন্তু অ্যালকোহল উৎপাদন হয়েছিল। জাস্ট কি প্রভাবনটা খালি আমাদের পার্থক্য ছিল, সরি পড়ে গেছে কি আমাদের, তাহলে অ্যালকিনের সাথে যখন আমরা পানি যোগ করেছিলাম তাহলে কি আমাদের এখানে অ্যালকোহল উৎপাদন হয়েছিল। তাহলে দেখো প্রভাবনটা কিন্তু আলাদা হবে, প্রভাবকটা আলাদা। তাহলে যখন অ্যালকোহল থেকে আমরা পানি বের করে দিয়ে অ্যালকিন তৈরি করেছিলাম, তখন সেখানে H2SO4 ছিল নিরোধক হিসেবে। এখানে এমন জিনিস দিতে হবে যে হচ্ছে পানির সাথে পানিকে যোগ করতে সাহায্য করবে অ্যালকিনের সাথে। এটা কিন্তু পার্ট 1 এ ছিল। কি কি ছিল আমাদের, একটা ছিল হচ্ছে H3PO4, তারপর 300°C এবং 60 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে যদি আমি এই সকল কন্ডিশনগুলো প্রোভাইড করতে পারি, আমরা ফসফরিক অ্যাসিড রাখবো, 300°C টেম্পারেচার রাখবো এবং 60 অ্যাটমসফিয়ার চাপ রাখবো, তাহলে সেখানে কিন্তু আমরা আলটিমেটলি এই ইথিন এবং পানি বিক্রিয়া করে তারা কিন্তু একটা অ্যালকোহল তৈরি করতে পারবে। তাহলে তখন কি হবে, আমাদের আলটিমেটলি উৎপাদ হবে যে CH3CH2OH। আর এটা কিন্তু কোনো নতুন বিক্রিয়া না, সো এটা ভেঙে ভেঙে দেখালাম না, এটা কিন্তু পার্ট 1 আমি অলরেডি বলে দিচ্ছি তোমাদেরকে, ভালো মতো একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার দেখো 2 নাম্বারটা কি, 2 নাম্বার হচ্ছে এখন আমরা ইথাইনের মধ্যে পানি সংযোজন করবো। আমরা এতক্ষণ কিন্তু ইথাইন নিয়ে একটা কথাও বলিনি, এখন আসছে ইথাইনের খেলা। তাহলে কি এখানে CH ট্রিপল বন্ড CH প্লাস তার সাথে পানি সংযোজন করব। আর এটাও আশা করি তোমরা মনে রাখছো যে ইথাইনের সাথে পানি সংযোজন করলে কি হয়, এটাও কিন্তু আমি আজকেই কিন্তু এটা পড়াই দিচ্ছি। এই যে দেখো
এটা কিন্তু সেম টু সেম কিন্তু ওই বিক্রিয়াটাই, যে আমরা এই যে ইথাইন এবং পানি সংযোজন করছি, এই প্রভাবক দিয়ে আমরা কিন্তু আলটিমেটলি ইথানল তৈরি করতেছি। তাহলে ওই আগে যে বিক্রিয়া ছিলাম সেটা হচ্ছে এখন আমরা শিখতেছি আবার, মানে জাস্ট দেখতেছি। কি থাকবে এখানে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% মার্কিউরিক সালফেট এবং 80°C টেম্পারেচার থাকবে। এর ফলে আমরা কি তৈরি করতে পারবো, আমরা তৈরি করবো হচ্ছে আমরা কি ইথানিক না ইথানল তৈরি করবো এখানে CH3CHO। তাহলে এই দুটো হচ্ছে মেথড 2 এর মাধ্যমে যে আমরা যে বিক্রিয়াগুলো ছিল তোমাদের বইয়ে দেওয়া। তাহলে কি ইথিনের পানি সংযোজনের মাধ্যমে উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে আমরা কি ইথানল তৈরি করতে পারি, আর যে ইথাইন যৌগটা আছে সেই ইথাইনের সাথে পানি সংযোজন করে উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে আমরা ইথানল উৎপাদন করতে পারি। এরপর যদি তোমাকে বলে যে হ্যাঁ তুমি আমাকে ইথানল থেকে কিভাবে তুমি আমাকে অ্যাসিড বানাই দেবা, তুমি মেথড 1 এর লাস্ট বিক্রিয়াটা চলে যাও, তুমি এর সাথে জাস্ট জার্মান অক্সিজেন যোগ করবা, তখন অটোমেটিক বিক্রিয়াটা হয়ে যাবে, মানে তুমি কি তখন ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপাদন করতে পারবা। তাহলে এই গেল আমাদের যে হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং যে আমাদের কি ছিল জৈব অ্যাসিড আমরা উৎপাদন করতে পারি। এখন আমাদের আসলে কি যে আমরা ব্যবহার নিয়ে এখন কথাবার্তা বলবো। এই যে অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড এবং যে আমাদের জৈব অ্যাসিড, এগুলো কোন কোন দৈনন্দিন জীবনে আমাদের ইউজড হয় সেটা হচ্ছে আমরা এখন দেখবো। যদি এখন আমরা আসি অ্যালকোহলের ব্যবহার, তোমাদের মেইনলি দুটো অ্যালকোহল লাগবে, একটা হচ্ছে কি মিথানল আর একটা হচ্ছে ইথানল। এই দুটো নিয়ে বেসিক্যালি পড়াশোনা আছে তোমাদের লেভেলে। এক নম্বরে কি আছে আমাদের মিথানল। মনে রাখা মিথানল কিন্তু একটা বিষাক্ত পদার্থ, তাই এটা হচ্ছে মনে করো কোনো হচ্ছে ক্ষতিকারক কেমিক্যাল দ্রব্য যেটা হচ্ছে কেউ খেলে তার হচ্ছে মানে খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না, সেখানে হচ্ছে হালকা করে হচ্ছে মিথানল মিশিয়ে দেওয়া হয় যেন সেটা টক্সিক হয়ে যায়। যেমন মনে করো হচ্ছে দেখো অনেক হচ্ছে যে অ্যালকোহল পয়জনে মারা যায়। অ্যালকোহল পয়জন টার্মটা তো আমরা সবাই শুনছো, দেখো না যে অনেক জায়গায় কেউ হয়তো বন্ধুরা মিলে হচ্ছে মদ খেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে, হসপিটালে সে সেখানে মারা গেছে। কেন হয়ে থাকে, তখন তার ক্ষেত্রে দেখা যায় যে সেই অ্যালকোহলে হয়তো তোমার সামান্য পরিমাণে মিথানল দেওয়া ছিল, হয়তো কেউ মিথানল মিশ্রিত করে রাখছে, মানে সেটা তো খাওয়ার জন্য অ্যালকোহল ছিলই না, সেটা তো অন্য কোনো পারপাসে ইউজ করার জন্য সেই অ্যালকোহল বানানো হয়েছিল। কেউ হয়তো সেটা জানে না, সে অ্যালকোহল ওই হয়তো কম দামে কিনে সেটা খেয়ে ফেলছে, তার মানে সে মিথানল কিন্তু খেয়ে ফেলছে। মিথানল হচ্ছে টক্সিক জিনিস, তো তখন সে হচ্ছে হসপিটালাইজড হয়ে তার মৃত্যু কিন্তু হতে পারে সেখান থেকে। তাহলে মিথানল থেকে আমরা এইটুকুনি জানবো, এটা একটা টক্সিক পদার্থ। আর ইথানল নিয়ে তোমাদের হচ্ছে ডিটেলসে জানতে হবে একটু। এখান থেকে আমরা কি জানবো ইথানল থেকে, এটা হচ্ছে মূলত দ্রাবক হিসেবে ইউজ হয়, মানে বিভিন্ন মানে কি বলে শিল্প কার্যে আমরা ইথানলকে দ্রাবক হিসেবে ইউজ করে থাকি। আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ কি রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের এই ইথানলের ইথানলের 95.6%, তোমাদের বইয়ে দেখলাম 95% দেওয়া আছে, কিন্তু এক্সাক্ট নাম্বার হচ্ছে 95.6% জলীয় দ্রবণ। এটাকে আমরা বলে থাকি কি, একে আমরা রেকটিফাইড স্পিরিট বলে থাকি। তাহলে রেকটিফাইড স্পিরিট তার মানে এর সংযুক্ত দ্রব্য কি কি হবে, একটা হচ্ছে 95.6% আমাদের কি ইথানল, তার মানে কি CH3CH2OH, আর থাকবে কি 4.4%, মানে 100 থেকে বাদ দিচ্ছে বাকিটুকুন 4.4% H2 থাকবে। তাহলে এই 95.6% ইথানল এবং তার 4.4% যে পানির এই মিশ্রণটাকে আমরা কি বলে থাকি, রেকটিফাইড স্পিরিট বলে থাকি। এবং এই রেকটিফাইড স্পিরিট হচ্ছে দুইটা কাজে ইউজ করা হয়ে থাকে, সরি ভুল বললাম, মানে রেকটিফাইড স্পিরিট মেইনলি কোথায় ইউজ করি, এটা হচ্ছে আমরা হোমিও শিল্পে ইউজ করে থাকি। হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়ে থাকে, এই হোমিওপ্যাথিতে আমরা ইউজ করে থাকি, এই রেকটিফাইড স্পিরিটকে ব্যবহার করে থাকি। আর এখন আমরা যদি এই রেকটিফাইড স্পিরিটের সাথে মনে করো
প্লাস আমরা যদি সামান্য মিথানল অ্যাড করি তাহলে কি হবে, রেকটিফাইড স্পিরিটের সাথে আমরা সামান্য পরিমাণে মিথানল যোগ করেছি, তাহলে সেটাকে আমরা আলটিমেটলি কি বলতে পারবো, তাকে বলা হচ্ছে মিথিলেটেড স্পিরিট বলা হয়। তাহলে মনে রাখবা, মিথানল থেকে কিন্তু ডিরেক্ট মিথিলেটেড স্পিরিট আসে না। যখন আমরা মিথানল মিথানল সামান্য পরিমাণ এবং ম্যাক্সিমাম পরিমাণটা কি রেকটিফাইড স্পিরিট যখন একটার সাথে মিক্স করব আমরা একসাথে, তখন সেই যে মিশ্রণটা তাকে আমরা বলবো কি মিথিলেটেড স্পিরিট। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যালকোহলের ইউজ, যে মিথানলটা টক্সিক, তারপর হচ্ছে ইথানল কি দ্রাবক হিসেবে ইউজ হয়, রেকটিফাইড স্পিরিট হিসেবে ইউজ করা হয়ে থাকে। স্পিরিট আমরা কি সংযোজিত, মাস্ট টু নো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কখনো ভোলা যাবে না। তাহলে এই সংযুতিটা জানবো, তারপর জানবো কি এটা ইউজ করা হয় হোমিওপ্যাথিতে, এবং এর রেকটিফাইড স্পিরিট এবং সামান্য পরিমাণ মিথানল মিশিয়ে তাকে মিথিলেটেড স্পিরিট বলা হয়ে থাকে। এটুকু জানলেই আমাদের অ্যালকোহলের ব্যবহার থেকে আর কিছু জানতে হবে না। এরপর আসলে কি আমাদের অ্যালডিহাইডের ব্যবহার, এখান থেকে খুব বেশি তেমন জানার কিছু নাই। এখানে জানবা কি যে অবশ্যই এক নম্বরে কি আসবে, ফরমালিন আসবে এক নম্বরে। কারণ ফরমালিন কি আমি অলরেডি বলে ফেলছি যে ফর্মালডিহাইড বা মিথানলের যে আমাদের 40% জলীয় দ্রবণ তাকে আমরা কি বলে থাকি, অ্যালডিহাইড বলে থাকি। সরি, অ্যালডিহাইড কেন বলতেছি, তাকে আমরা ফরমালিন বলে থাকি। তাহলে জানতে হবে ফরমালিনের ইউজটা কি, এটা হচ্ছে মৃতদেহ সংরক্ষণ। সংরক্ষণে ব্যবহৃত হয়। মানে এটা হচ্ছে মেডিকেল সেক্টরে আমরা যে বিভিন্ন মৃতদেহ নিয়ে যে আমরা পড়াশোনা করি, বর্তমানে পড়াশোনা করতেছি, সেখানে কিন্তু এই যে মৃতদেহগুলো থাকে সেগুলো কিন্তু ফরমালিন দিয়ে সংরক্ষিত থাকে। তো এটা হচ্ছে ফরমালিনের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজ আর কি। এরপর কি আছে, এই ফরমালিনকে যদি আমরা নিম্ন চাপে উত্তপ্ত করি, তাহলে সে একটা পলিমার তৈরি করে যার নাম কি ডেরিলিন। ডেরিলিন পলিমার। তাহলে এর কাজটা কি, এর কাজ হচ্ছে এটা আমাদের বিভিন্ন প্লাস্টিক সামগ্রী সেটা তৈরিতে কাজ করে এই ডেরিলিন পলিমারটা। তাহলে গেল আমাদের তৃতীয় কাজ। 2 নম্বর গেলে পরে কি 3 নম্বর কাজ আমাদের, সেটা কি, যে এই ফরমালিন প্লাস আমাদের যে ইউরিয়া, আচ্ছা ফরমালিন না ফরমালডিহাইড, মানে হচ্ছে কি একদম যে মেইন পার্টটা আমাদের ফরমালডিহাইড, সেটা হচ্ছে আমরা এখন ইউজ করবো। ফরমালডিহাইডের সাথে একটা জিনিস বিক্রিয়া ঘটাবো। প্লাস যদি আমরা ইউরিয়া যোগ করি, এর সংকেত কি, সংকেত হচ্ছে NH2 বন্ড CO বন্ড NH2। এটা তোমরা 11 গেলে জানতে পারবা, এই ইউরিয়ার সংকেত ভালো মতো পড়তে হবে, তখন এখন অত দরকারি না। NH2 বন্ড CO বন্ড NH2, তাহলে কি তৈরি করে হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। এটা কিন্তু অনেকগুলো যে প্লেট, থালা, বাসন এগুলো তৈরিতে কাজে লাগে। প্লেট, মগ মানে বিভিন্ন ধরনের দৈনন্দিন যে জিনিসপত্র, যেগুলো আমরা খাওয়া দাওয়া করি, রান্নার জিনিসপত্র, সেগুলোতেই এই আমাদের ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন এটা হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। আর ডেরিলিন পলিমারটা কি, সেটা হচ্ছে প্লাস্টিক সামগ্রী তৈরিতে কাজে লাগে। আর একদম বেসিক যে ফরমালিন, সেই ফরমালিনের ইউজ কি, ফরমালিনের ইউজ হচ্ছে মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়ে থাকে। এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের ইউজ। এরপর আসলে কি আমাদের আসলে জৈব অ্যাসিডের ব্যবহার। এখান থেকে তেমন বেশি কিছু জানা নেই। জৈব অ্যাসিড বলতে একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে শুধুমাত্র ভিনেগার। ভিনেগার কাকে বলে এটা তো আমরা জানি, যে
কি তোমার ইথানোয়িক অ্যাসিডের 40% জলীয় দ্রবণকে, সরি কি বলি, 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাকে আমরা এই ভিনেগার বলে থাকি। আর ভিনেগারটা কি, এটা হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণ। এটা ইউজ করা হয়ে থাকে। আর এরকম কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, মানে যে আচার তৈরিতে বা যেমন তোমার হচ্ছে কি আচার, খাদ্যদ্রব্য, যে তোমার শরীর কি বলে কাসুন্দি তৈরি, এগুলো হচ্ছে আমরা এই ভিনেগারটা ইউজ করে থাকি। এর থেকে তোমার আর বেশি কিছু জানতে হবে না। এরপর আসলো কি আমাদের যে পলিমার। পলিমার নিয়ে একটু পড়াশোনা করতে হবে, তারপরে তেমন আর বেশি কিছু আমাদের পড়া বাকি নেই। পলিমারটা একটু কঠিন লাগতে পারে কারো কারো কাছে, কারণ এখানে অনেক কিছু তোমাকে প্রভাবক মনে রাখতে হয়, অনেক কিছু বড় বড় বিক্রিয়া করতে হয়, এটি আর কিছু না। এখন আসলে পলিমার জিনিসটা তাহলে কি? পলিমার মানে হচ্ছে, পলি মানে অনেক, আর মান হচ্ছে মনোমার থেকে আসছে। মান হচ্ছে আমাকে একটা একক, এরকম যদি অনেকগুলো একক থাকে সেটা হচ্ছে পলিমার, আর সেটা যদি একাই থাকে সেটা হচ্ছে মনোমার। তাহলে মনে রাখতে হবে মনোমার থেকে কিন্তু আমরা পলিমার পেয়ে থাকি, মানে একটা মনোমার, এরকম মনে করো 100টা মনোমার যদি একসাথে যুক্ত হয় তাহলে তাকে আমরা পলিমার বলে থাকি। এই যে আমরা মনোমার থেকে পলিমারে গেলাম, এই বিক্রিয়ার নামটা কি হবে? নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, বা ইংলিশে কি পলিমারাইজেশন রিয়াকশন। অবশ্যই খেয়াল রাখবা, এই পলিমারাইজেশন রিয়াকশন যেগুলো আছে বা পলিমারকরণ বিক্রিয়া, এখানে কিন্তু বেশ কঠিন কঠিন কিন্তু প্রভাবক আছে। প্রভাবক কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ জৈব যৌগ প্রভাবক ছাড়া তার কোনো খাওয়া নাই, দুনিয়ায় কোনো খাওয়া নেই। তো তোমাকে জৈব যৌগ পড়তে গেলে মানে তোমাকে প্রভাবক মুখস্থ করতেই হবে, এছাড়া তুমি বিক্রিয়া কিন্তু ভালো মার্কস তুলতে পারবা না। তাহলে পলিমার থেকে আমরা এখন বেশি কিছু না জানি, জানবো কি জাস্ট মনোমারের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তাকে আমরা পলিমার করে থাকি। এবং এই পলিমারকরণ বিক্রিয়ার হচ্ছে আমাদের দুই রকম হতে পারে, বা পলিমারটি দুই টাইপ হতে পারে। একটা কি, একটা হচ্ছে আমাদের জুট পলিমার বা সংযোজন পলিমার। আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে কি পলিমার হচ্ছে দুই রকম হতে পারে, একটা জুট পলিমার বা সংযোজন পলিমার, এবং একটা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে সংযোজন বা জুট পলিমার জিনিসটা কি, যেখানে জাস্ট মনোমারগুলো একটা মনোমার আরেকটা মনোমারের সাথে যুক্ত হবে, হয়ে একটা বিশাল বড় পলিমার অণু তৈরি করবে, তাকে আমরা বলে থাকবো সিম্পলি সংযোজন বা জুট পলিমার। তাহলে ঘনীভবনটা কি, এখানেও কিন্তু মনোমার পলিমারের সাথে যুক্ত হবে, দ্যাটস ট্রু। কিন্তু যুক্ত হওয়ার সাথে সাথে সে মনোমারগুলো কিন্তু একটা তোমার দেখা যাবে কোনো না কোনো পার্ট হচ্ছে তারা পলিমার থেকে দূরে সরে যাচ্ছে, মানে পলিমারের বাইরে থেকে যাচ্ছে। মানে দেখা যাবে কি মনোমারের পুরো পার্টটা কিন্তু পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে না, দেখা যাবে কোনো না কোনো একটা পার্ট তোমার বিক্রিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তো নর্মালি এখানে দেখা যায় কি, নর্মালি এখানে পানিটা বেরিয়ে যায়, ঘনীভবন পলিমার বিক্রিয়া দেখা যায় পানি বেরিয়ে যায়। আর মনে করো কোনো একটা পাত্রে পানি আছে, মানে একটা সাবস্টেন্স, একটা দ্রবণে তুমি পানি রাখছো, এখন তুমি সেখান থেকে পানিগুলো সরিয়ে নিচ্ছ, তাহলে কি দ্রবণটা ঘন হয়ে যাবে না? অনুরূপভাবে দেখা যায় পলিমারকরণ বিক্রিয়াতেও দেখা যায় মনোমারগুলো বিক্রিয়া করে এখান থেকে একটা করে পানি অণু প্রত্যেকবার অপসারিত হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়ায়। তাহলে পানির অণু বেরিয়ে গেলে সেটা কি ঘন হবে, এবং এই জন্য একে ঘনীভবন পলিমার বিক্রিয়া বলা হয়ে থাকে। এখানে বিক্রিয়া দেখাচ্ছি না, বিক্রিয়া হচ্ছে আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে আসলে কি আমাদের সংযোজন পলিমার, এর আমরা তিনটা জিনিস পড়বো, একটা হচ্ছে পলিথিন, পলিপ্রোপিন এবং পলিভিনাইল ক্লোরাইড। এই তিনটা আছে আমাদের সংযোজন পলিমারের উদাহরণ। তাহলে তোমাদের কাছে কি সংযোজন পলিমারের উদাহরণটা মনে রাখবা, কি মনোমার থাকে, কি উৎপাদ তৈরি করে, এবং মাঝখানে কি বিক্রিয়া, সরি কি প্রভাবক লাগে, এটা তো সব কিন্তু ভালো মতো মুখস্থ রাখতে হবে। প্রথমে আসলে আমাদের পলিথিন। পলিথিনে জানতে হবে কি, পলিথিন মানে কি পলি ইথিন। তাহলে বুঝতে পারতেছি কি এখানে হচ্ছে ইথিনটা হচ্ছে মনোমার, তার পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে আমরা পলি ইথিন তৈরি করেছি, যাকে আমরা সিম্পলি বলে থাকি কি পলিথিন। তাহলে এখানে মনোমার কি,
ইথিন, তার মানে অসংখ্য ইথিন অণু কি বলবো পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন উৎপাদন করে। তাহলে ধরলাম এখানে আমাদের কি আছে, ইথিন মনে করো মনোমার। তাহলে একটা ইথিন দিয়ে তো আমি পলিমারকরণ বিক্রিয়া করতে পারবো না, কারণ এখানে তো অসংখ্য মনোমার লাগবে আমার যেন একটা পলিমার তৈরি হতে পারে। তাহলে ধরলাম আমি একটা এন সংখ্যক, এনের কোনো ফিক্স নাম্বার নেই, তোমার কি লক্ষ কোটি একদম ট্রিলিয়ন ট্রিলিয়ন যে কোনো তোমার নাম্বার হতে পারে এনের নাম্বার, এতগুলো ইথিন অণু আছে। এখন প্রভাবক কি, তার সাথে আমরা জাস্ট কিছু প্রভাবক দেব। প্রভাবকটা কি হয়ে থাকে এখানে, যে আমাদের 1000 বায়ুমণ্ডল চাপ মানে কি 1000 অ্যাটমসফিয়ার, তারপর 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং সামান্য পরিমাণ অক্সিজেন। তাহলে কি লিখতেছে আমার 1000 অ্যাটমসফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেন। এই প্রভাবকের উপস্থিতিতে দেখা যায় কি এই ইথিন যে মূলকটা আছে, এই ইথিন মূলকে কি হয়, তোমার যে মাঝখানে যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ছিল সেখানকার একটা বন্ড ভেঙে যায়, মানে CH2 ডাবল বন্ড CH2 ছিল, তখন এই সিঙ্গেল বন্ড সিঙ্গেল বলতেছি ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে হয় কি, তখন এইদিকে তোমার প্রত্যেক কার্বনিক একটা করে হাত তোমার ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে গেল না। এইটা হচ্ছে আমাদের পলিথিনের নর্মাল ফর্মুলা। এইটা সিম্পলি, বিক্রিয়াগুলো কিন্তু খুব বেশি কঠিন না, কঠিন কি জাস্ট এর প্রভাবকটা মনে রাখা, আর কিন্তু তেমন কঠিন কিছু না। জাস্ট কি ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যায়, ভেঙে যায় কি প্রত্যেকটা কার্বনের তোমার কি পাশে কি ছড়িয়ে পড়ে, মানে কি প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা হয়ে যায়। এর ফলে সুবিধাটা কি হচ্ছে, মনে করো এইটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা কার্বনের মানে একটা একটা তোমার হচ্ছে মনোমার হচ্ছে এই এই অবস্থায় আছে। এখন এটা শুধু একটা না, এটা তো আরো অন্যান্য প্রত্যেকটা আমাদের ইথিন অণুর ক্ষেত্রেই এই ভাগ্যই জুটেছে কপালে। তখন হবে কি, তখন এর সাথে হচ্ছে আরেকটা যে আরেকটা যেমন যাচ্ছে এই ইথিন মনোমার সে আছে যুক্ত হইলো, এদিকে মনে করো আরেকটা ইথিন আছে সেও যুক্ত হইলো। তাহলে প্রত্যেকটা এখন এর হাত নয় দুইটা হাত তোমার বুক হয়ে গেল কার্বন দিয়ে, মানে ও পাশের একটা যৌগ দিয়ে, কিন্তু এখন দুই প্রান্তে যে আছে তারও কিন্তু দুইটা করে হাত কিন্তু ফাঁকা আছে। তখন এই দিকে তোমার আরেকটা করে ইথেন যুক্ত হবে, এই পাশে আরেকটা করে ইথিন মূলক যুক্ত হবে, হয়ে কিন্তু বড় আলটিমেটলি কিন্তু বড় থেকে বড় হতেই থাকবে। এর ফলে আলটিমেটলি কি সে পলিথিন তৈরি করবে। আর এতগুলো তো হচ্ছে লিখে দেখানো সম্ভব না, এতগুলো আলাদা করে, তো আমরা করি কি এরকম একটা ব্র্যাকেট দিয়ে নিচে হচ্ছে এন লিখে দিই। তার মানে এখানে এন সংখ্যক এরকম মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে, হয়ে সে পলিথিন তৈরি করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সংযোজন পলিমারের প্রথম বিক্রিয়া কি পলিথিন উৎপাদন প্রক্রিয়া। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বলে যে পলিথিন উৎপাদন প্রক্রিয়াটা বিক্রিয়া সহকারে লেখো, বা পলিপ্রোপিন উৎপাদন প্রক্রিয়া বিক্রিয়া সহকারে লেখো, বা পলিভিনাইল ক্লোরাইড উৎপাদন প্রক্রিয়া বিক্রিয়া সহকারে লেখো। এগুলো কিন্তু জাস্ট বিক্রিয়াটা যদি ঠিক মতো দিতে পারো তাহলে কিন্তু তুমি ভালো একটা মার্কস তুলতে পারবে প্রশ্ন থেকে। এখন দেখো আমাদের বলছে কি প্রোপিন, পলিপ্রোপিন মানে বুঝতে পারতেছি এখানে মনোমারটা কি হবে, মনোমার কিন্তু হবে প্রোপিন। মানে কি CH2 এটা হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এটা হচ্ছে আমাদের প্রোপিনের নর্মাল হচ্ছে ফর্মুলা, আমার হচ্ছে তার গাঠনিক সংকেত। এখন এটা করবো তার হচ্ছে আমরা পলিমারকরণ বিক্রিয়া করব। তাহলে কি করা হয়, এখানে প্রথমেই মনোমারটি লিখে ফেলি। এইটা হচ্ছে CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটা হচ্ছে কি আমাদের প্রোপিনের সংকেত। এখন ইথিনের মধ্যে এখানে কি এন সংখ্যক থাকবে, এখানে তাহলে এন যুক্ত করে দিলাম পাশে, যে এন সংখ্যক প্রোপিনের মনোমার আছে এখানে। এখন আমরা কি করবো, এখন আর কি বিভিন্ন প্রভাবক দিয়ে বিক্রিয়াটা ঘটিয়ে ফেলবো। তো প্রভাবক এখানে কি থাকবে 140 140
140 অ্যাটমসফিয়ার প্রেসার, তারপর 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং টাইটানিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি হলো আমাদের 1140, 140 হবে, এখানে একটা এক বেশি এক্সট্রা পড়ে গেছে। 140 অ্যাটমসফিয়ার, 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং টাইটানিয়াম ক্লোরাইড, এইটার উপস্থিতি তখন হবে কি, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। তাহলে হবে কি তখন দেখো, এই জন্য CH2 ছিল, তাহলে কি একটা বন্ড ভেঙে গেল, তাই কি CH হয়ে গেল, আর উপরে কি CH3 তো আছে নাই, কি এখন হচ্ছে একটা ডাবল বন্ড ছিল, সেই ডাবল বন্ডটা ভেঙে গেছে। তার মানে কি প্রত্যেক দিকে একটা বন্ড ফাঁকা হয়ে গেছে, এই কার্বনেরও একটা হাত ফাঁকা, এই কার্বনেরও একটা করে হাত ফাঁকা, তাহলে এইটা হয়ে গেল, তার নিচে N, তাহলে এটা হচ্ছে আমাদের কি পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিনের নর্মাল সিম্পলি ফর্মুলা কি পেলাম আমরা, যে ডাবল মানে প্রত্যেকটা বিক্রিয়ায় সেম জিনিস, যে তোমার ডাবল বন্ডটা ভেঙে যাবে, হাত দুটো খুলে যাবে, আর বাকি যা তোমার সেরকমই থাকবে। এটা আমার মাথায় ঢুকে নাও, আর ঢুকে নেবা কি এই প্রভাবকগুলো ভুল হলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু এই পলিমারকরণ বিক্রিয়া মূলত টিচারটা দেখে কি, দেখে যে তুমি এই প্রভাবকের যে তোমার পরিমাণগুলো তুমি ঠিক মতো লিখতে পারছো কিনা, পরিমাণগুলো ঠিক মতো আছে কিনা। তুমি হয়তো 1140 লিখছো, আমার যেরকম ভুল হয়ে গেছিল একটা, যে 140 লিখছো নাকি অন্য কিছু লিখছো, কিন্তু টিচাররা খেয়াল করবে। প্রভাবক ঠিক রেখে তুমি পরে হচ্ছে জাস্ট ডাবল বন্ডটা ভাঙায় দেবা, তারপর দুই হাত কোন দিকে গেল, বাকি সব ঠিক থাকবে, তোমার বিক্রিয়া ডান। বিক্রিয়াগুলো সোজা, কঠিন শুধু যে এই জিনিসগুলো মনে রাখা। এরপর আসলে আমাদের পলিভিনাইল ক্লোরাইড বা PVC, এটা কিন্তু অনেক জানো, PVC পাইপ, বিভিন্ন আমরা কি পানির পাইপের অ্যাডে কিন্তু দেখছি এটা PVC পাইপ দিয়ে তৈরি, এরকম কিন্তু অনেক কথা বলা হয়। তাহলে আমরা এখন জানবো সেই, তাহলে তুমি কিন্তু এখন পানির পাইপ বানানোর একটা প্রসেস জানতেছো, একদম যে কোর বিক্রিয়া সেটা কিন্তু তুমি জানতেছো, ইন্টারেস্টিং। তাহলে কি পলিভিনাইল ক্লোরাইড বা একে PVC বলা হয়ে থাকে। জানতে হয় কি, তাহলে এখানে পলিভিনাইল ক্লোরাইড, তার মানে বুঝতে মনোমারটা কি, এখানে শর্টকাট লিখলাম, শর্টকাট হচ্ছে VC, মানে হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এখানে পলিভিনাইল ক্লোরাইড বা PVC মানে পলিভিনাইল ক্লোরাইড, তো এখানে আমাদের মনোমারটা কি, মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এই ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি আমি ডিরেক্ট এখানে লিখে দিই, কারণ এটা তো পলিমারকরণ করতে হবে আমাদের। তো একে আমরা হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা VC লিখতেছি শর্টকাটে, একে ভিনাইল ক্লোরাইড বলা হয়ে থাকে। CH2 ডাবল বন্ড CHCl, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মনোমার। তাহলে এই মনোমার কি অসংখ্য থাকবে, মানে কি N সংখ্যক, মানে যা হবে সব সেম আর কি। আচ্ছা, আমরা এখানে প্রভাবক দেব, প্রভাবকটা কি হবে এখানে, উচ্চ চাপ, এবং জৈব পাওয়ার অক্সাইড। মানে এটা একটু মনে রাখা সোজা, এখানে তোমার হচ্ছে কোনো সংখ্যাগত মান দেওয়া নাই, তুমি জাস্ট নামগুলো উচ্চ চাপ দেবো, উচ্চ তাপমাত্রা দেবো এবং জৈব পাওয়ার অক্সাইড দেবো। তাহলে এখন কি হবে, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, জাস্ট ডাবল বন্ডটা ভেঙে যাবে, দুই দিকে খুলে যাবে, শেষ আমার বিক্রিয়া। উৎপাদ বানানো খুবই সোজা, মানে এর থেকে সোজা কোনো জৈব যৌগের বিক্রিয়া হয় না, শুধু এই প্রভাবকটা বাদ দিয়ে আর কি, বাদ দিয়ে কিন্তু সবই অনেক সোজা। তাহলে কি ডাবল বন্ডটা ভেঙে যাবে, CH2 থাকলো, একটা সিঙ্গেল বন্ড দিলাম, তারপর কি CH, সেটা বন্ড দিলাম, আর ক্লোরিনটাকে আমি বোঝানোর সুবিধার জন্য আমি উপরে তুলে দিই, কোনো সমস্যা তো নাই। তাহলে বন্ড Cl করে দিই, একটু ভালো করে দেখি, তাহলে কিন্তু আমার হয়ে গেল, নিচে হচ্ছে N সংখ্যক। তাহলে এইটা কিন্তু আমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC এর কিন্তু নরমাল হচ্ছে ফর্মুলা। ডাবল বন্ড খুলে দিলাম, কাজ শেষ, বেশি আর কি বোঝানোর কিছু নাই এখানে, শুধু মনে রাখবা ডাবল বন্ড খুলে যাবে, বাদ বাকি যা থাকার সে। এখন আসলে কি আমাদের কি সংযোজন বা জুট পলিমার কিন্তু জানলাম। আচ্ছা, তাহলে দেখি কেন আমরা জুট পলিমার বলতেছি। জাস্ট এখানে কি প্রত্যেকটা মনোমার কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে তার একটা বিশাল পলিমার একটা তৈরি করতেছে। এখানে কিন্তু তোমার এই মনোমার থেকে কোনো কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে না পলিমারকরণ বিক্রিয়ার সময়, পুরো মনোমারটাই কিন্তু আরেকটা মনোমারের সাথে যুক্ত হচ্ছে, সে যে আরেকটা মনোমারের সাথে যুক্ত হচ্ছে, এরকম কিন্তু বিক্রিয়াটা চলতেই আছে। তো এই কারণে এটা হচ্ছে একটা সংযোজন বা জুট পলিমার বিক্রিয়া। কিন্তু এখন আমরা পড়বো কি একটু এক্সেপশনাল, সেটা কি ঘনীভবন পলিমার বিক্রিয়া পড়বো। মনে রাখবে এখান থেকে কি পানি নির্গত হয়।
মানে কি বিক্রিয়া থেকে পানি নির্গত হয়, সো বিক্রিয়াটা ঘন হয়ে যায়, তো কনডেন্সড হয়, সো একে আমরা ঘনীভবন পলিমার বা কনডেনসেশন পলিমার বিক্রিয়া বলা হয়ে থাকে একে। এর উদাহরণ হচ্ছে নাইলন 6:6, এটা হচ্ছে আমাদের ঘনীভবন পলিমারের উদাহরণ। তাহলে এখানে হচ্ছে আমরা জানতে হবে কি, যেখানে আমরা এই ঘনীভবন বিক্রিয়া বা আমাদের নাইলন 6:6 যে তৈরি করার যে প্রসেস, সেখানে হচ্ছে আমাদের দুটো বিক্রিয়ক লাগে। এবং আমি যখন শুরুতে পড়াইছিলাম যে অ্যাডিপিক অ্যাসিড এটা পড়াইছিলাম, যখন ফ্যাটি অ্যাসিডের নামকরণ করেছিলাম, এর অপর নাম কি ছিল ইউপ্যাকে, নাম ছিল কি হেক্সেন ডাইওইক অ্যাসিড, আর তার সাধারণ নাম বা ট্রিভিয়াল নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এই অ্যাডিপিক অ্যাসিড লাগে আরেকটা লাগে হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এই দুটো যৌগ মিলে আমাদের আলটিমেটলি নাইলন 6:6 তৈরি করে ফেলে। তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে কিভাবে হয়ে থাকে। প্রথমে আমাদের মনোমার দুটো দেখি। মনোমার দুটো কি, একটা হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড বা হেক্সেন ডাইওইক অ্যাসিড। তাহলে কি ছিল সেটা, সামনে একটা COOH মূলক থাকে, আর আমরা কিন্তু একদম ভেঙে দেখাচ্ছিলাম CH2 কিন্তু আমি 4টা লিখছি, এটা কিন্তু শর্টকাটে কিন্তু এভাবে লেখা যায়। দেখো কিভাবে লিখতেছি। তাহলে ওই যে আমি 4টা যে মিথিলিন মূলক একসাথে যুক্ত করেছিলাম বন্ড CH2 দিয়ে, যে 4টা CH2 দেখালাম, তাই শর্টকাটে আমরা এভাবে লিখতে পারি CH2 দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচে 4, মানে কি এখানে 4টা ভিতরে 4টা মিথিলিন মূলক আছে, তাহলে বন্ড CH2 নিচে 4 দিয়ে আমি COOH দিলাম। আচ্ছা আমি ভুল জিনিসটা কুক, আচ্ছা দেখো COOH, তাহলে এটা হলো কি HOOC বন্ড CH2 দিয়ে 4, তারপর COOH, এটা কিসের সংকেত, এটা হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিডের সংকেত। অপর নাম কি ছিল, অপর নাম ছিল হচ্ছে হেক্সেন ডাইওইক অ্যাসিড। এর সাথে কি যুক্ত থাকে, সাথে যুক্ত থাকে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তোমরা জানো না, এটা কি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থাকে। সেটা দেখতে কিরকম, আমি সংকেত রেখে তারপর বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সংকেত। দেখো বলছে আমি হেক্সামিথিলিন বলতেছি, তার মানে কি মিথিলিন পার্টটা আমাদের 6টা থাকবে। দেখো এই যে CH2 দিয়ে নিচে 6 দিয়ে দেওয়া আছে, তার মানে কি এখানে হেক্সামিথিলিন আছে, আর তার দুই পাশে থাকে ডাইঅ্যামিন। আমি একদম পার্ট 1 কিন্তু বলছিলাম অ্যামিনের সংকেত কি, বন্ড NH2 থাকবে, কিন্তু আমরা কি অ্যামিন বলে থাকি বা অ্যামিনো। তাহলে কি দুটো অ্যামিন আছে দুই পাশে, তাহলে কি ডাইঅ্যামিন। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হচ্ছে এইটা কি রাসায়নিক নাম। যখন আমরা জাস্ট বিক্রিয়াটা করিয়ে দেবো প্রয়োজনীয় প্রভাবকের উপস্থিতিতে। প্রভাবক সোজা কি লাগে, শুধুমাত্র আমাদের টাইটানিয়াম অক্সাইড এবং কিছু উত্তাপ। এর মাধ্যমে এখন কি হবে এটা একটু জানতে হবে, তাহলেই আমাদের বিক্রিয়া কিন্তু ডান। তাহলে আমরা কিন্তু এতক্ষণ কিন্তু পুরো বিক্রিয়ক লিখলাম। দেখো বিক্রিয়ক কিন্তু কত বড়, অ্যাডিপিক অ্যাসিড, তারপর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, প্রভাবক হচ্ছে টাইটানিয়াম অক্সাইড এবং তাপ বা তাপমাত্রা। এখন কি হবে আমাদের, এখন দেখা যাবে কি যে আমাদের এই যে অ্যাডিপিক অ্যাসিড যে পার্টটা আছে, এখান থেকে দুই প্রান্তের যে হাইড্রোক্সিল মূলক আছে, এই দুই প্রান্তের হাইড্রোক্সিল মূলক কিন্তু সে মুক্ত হয়ে যাবে, মানে এটা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এটা হচ্ছে তারা বিক্রিয়ার বাইরে থাকবে। আরেকটা দেখা যাবে কি এখান থেকে একটা H, এই NH থেকে আমাদের NH2 থেকে একটা H কিন্তু চলে যাবে, মানে উভয় পাশে আমাদের NH করে ফাঁকা থাকবে, মানে NH2 ছিল, তো দেখা যাবে তখন NH থাকবে, মানে নাইট্রোজেনের একটা, দুই নাইট্রোজেনের একটা করে ফাঁকা থাকবে, আর এদিকে দুইটা তোমার OH চলে যাবে। তাহলে এখন হচ্ছে আমাদের কি হবে বিক্রিয়াটা, মানে উৎপাদটা কি হবে, উৎপাদের সংকেত হবে এরকম, এই কালি দিয়ে দিই। আচ্ছা তাহলে দেখা যাবে আমাদের আলটিমেটলি বন্ড OC কেন দেখলাম, কারণ আমার OH চলে গেছে, কিন্তু হাইড্রোক্সিল মূলক কিন্তু নাই, হাইড্রোক্সিল মূলক চলে গেছে, তাহলে বন্ড OC, তারপর বাকিটুকুন ভিতরটা সেম থাকবে। তাহলে কি CH2 4 থাকবে এখানে, আচ্ছা এই যে এইটা এখানে দেওয়াটা ভালো হচ্ছে না, এটা থাকুক, কারণ ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে। তো আচ্ছা লেখাটা মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি অন্য কালার দিয়ে দিই।
দেখো বন্ড ও সি বন্ড, তারপর কি থাকবে CH2 4। এখন বোঝা যাচ্ছে। তারপর দেখো এখানেও কিন্তু OH মূলক চলে যাচ্ছে, তার মানে কি এখানে জাস্ট সিও থাকবে, সিও থাকবে, এর একটা ফাঁকা থাকলো। এইটা হচ্ছে মানে অ্যাডিবিক অ্যাসিডের মধ্যে পার্টটা, অ্যাডিবিক অ্যাসিডে যতটুকু পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করতেছে তার পার্ট হচ্ছে এইটা। ও দুই পাশের OH কিন্তু নাই, বিক্রিয়া থেকে বাইরে চলে আসে। হ্যাঁ গেল। এখন কি আমার বলছিলাম কি এই হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থেকে হবে কি আমাদের প্রত্যেকটা অ্যামিন পার্ট থেকে কিন্তু একটা করে হাইড্রোজেন মুক্ত হবে, তার মানে কি এখানে নাইট্রোজেনের একটা ফাঁকা থাকবে, মানে সেখানে কি NH আছে, এখানেও কিন্তু NH আছে, এখন এখানে কিন্তু NH2 আর নাই, তার মানে কি এখানে আমাদের সিম্পলি NH থাকবে। তাহলে বাইন্ড হলো কি, এখানে বন্ড কিভাবে তৈরি হলো, আমাদের এখানে হচ্ছে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা ছিল, এই ফাঁকা দিয়ে সেই ফাঁকাটাকে সে গ্র্যাব করছে, ধরছে, তার ফলে দেখি NH হয়ে গেল। NH এখন বন্ড দিয়ে বাকি ভিতরটুকু সেম থাকবে, CH2 এখানে 6 থাকবে, সংকেতে 6 চলে আসলো, বন্ড NH, তার একটা বন্ড ফাঁকা থাকবে, এইটা হচ্ছে N সংখ্যক থাকবে। তাহলে এটা N সংখ্যক থাকবে, তখন সেটা আমাদের হবে কি, এটা একটা আমাদের নাইলন 6:6 এর সংকেত। তাহলে এটা হচ্ছে নাইলন 6:6 এর সংকেত, কিন্তু একে আমরা কেন, বিক্রি কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি, বিক্রি এখন একটু পার্ট বাকি আছে, প্লাস কি থাকবে দেখো আমাদের এখান থেকে দেখো কি বেরিয়ে গেল, মানে আলটিমেটলি বিক্রি থেকে বের হয়ে যাচ্ছে কি কি, দেখো একটা OH যাচ্ছে এইটা থেকে, এখান থেকে একটা OH চলে যাচ্ছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন মানে দুটো হাইড্রোজেন চলে যাচ্ছে। তুমি যদি হিসাব করো তো এখানে দেখো আলটিমেটলি কি তোমার কি দুই অণু পানি বেরিয়ে যাচ্ছে না, দুইটা H2 বেড়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু এই একটা বিক্রিয়া থেকে বা একটা সাইকেলে কিন্তু আমার দুই অণু পানি বেরিয়ে যাচ্ছে, এই চারটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেন মানে দুইটা H2O। তাহলে যদি একটার ক্ষেত্রে এরকম বিক্রিয়া দেখা যায়, আচ্ছা আমি তো N লেখা হয়নি এখানে, আচ্ছা এখানে N লিখে দিই, এটা তো N সংখ্যক থাকবে, প্রত্যেকটা N সংখ্যক। তাহলে N সংখ্যক এই যদি বিক্রিয়াটা ঘটে, তাহলে সেখানে কত কি 2NH2 যাবে, মানে কি এইটা ইন্টু N হবে, মানে কি 2NH2O। তাহলে এই জন্য পাশে আমরা 2NH2 হচ্ছে প্লাস হিসেবে দেখবো, মানে এটা হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না, এটা হচ্ছে বিক্রিয়ার বাইরে থাকতেছে, এটা নাইলনের বাইরে থাকতেছে, তাই এইটা একটা ঘনীভবন পলিমার বিক্রিয়া বলা হয় একে, কারণ এখানে পানি নির্গত হচ্ছে। তাহলে আশা করি পলিমারকরণ বিক্রিয়া তোমাদের মোটামুটি বুঝিয়ে দিতে পারছি, সংযোজন পলিমার কি, ঘনীভবন পলিমার কি, এবং সংযোজনের 3টা উদাহরণ, ঘনীভবনের একটা উদাহরণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য বা সিকিউর জন্য। এরপর কি আমি জাস্ট শর্টকাটে খালি নিয়ে আসছি, মানে প্রত্যেকটা পলিমার কি আর হচ্ছে মনোমার কি, মানে দেখে নিলে বুঝবা, পলিথিনের কি ইথিন, পলিপ্রোপিনের ক্ষেত্রে কি সেটা প্রোপিন, পিভিসির ক্ষেত্রে কি সেটা ভিনাইল ক্লোরাইড, আর নাইলন 6:6 এর ক্ষেত্রে সেটা কি উপরটা হচ্ছে কি ছিল আমাদের অ্যাডিপিক অ্যাসিড বা হেক্সেন ডাইওইক অ্যাসিড, এবং নিচেটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এটা তোমরা জাস্ট শর্ট টাইমে তোমরা জাস্ট একবার দেখে নিতে পারো, মেইন পড়া হচ্ছে আরেকটাতে ছিল। আর এরপর হচ্ছে আমাদের লাস্ট টপিক চলে আসলো যে জৈব ভার্সেস অজৈব যৌগের মধ্যে কি কি পার্থক্য আছে। এটা তেমন বেশি কিছু না, জাস্ট তোমাদের ক্ষয়ের জন্য আসতে পারে 2 মার্কের প্রশ্ন হিসেবে, এটা একটা আসতে পারে, তেমন বেশি কিছু না। যে 1 নাম্বার, যে জৈব যৌগ তার মানে কি, জৈব যৌগ বলিগাকে যেখানে কার্বন থাকে, তার মানে কি কার্বন থাকা মাস, তার মানে অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু কার্বন থাকা মাস্ট নয়, মানে কার্বন থাকতেও পারে নাও পারে। তাহলে একটাতে কার্বন থাকা মাস্ট, একটাতে কার্বন থাকতেও পারে নাও পারে। বোর্ডটা একটু সমস্যা করতেছে জন্য লেখাগুলো চোফারে দেখা হয়ে যাচ্ছে। এরপর 2 নাম্বার কি, তাহলে এখানে হচ্ছে জৈব যৌগ নরমালি দেখা যায় কি সে তারা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে, তার মানে কি সমযোজী বন্ধন থাকে, শর্টকাটে লিখতেছি জাস্ট সমযোজী বন্ধন দেখা যায়। আর অজৈবর ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় কি তারা আয়নিক বন্ধন গঠন করে।
আর এটা তোমরা অলরেডি জানো, আমি অলরেডি এর আগের বিভিন্ন চ্যাপ্টার ক্লাসে অলরেডি বলছি যে যেখানে সমযোজী বন্ধন তারা কিন্তু নর্মালি বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করে না, কারণ তারা হচ্ছে আয়ন তৈরি করতে পারে না, আর আয়ন তৈরি না করলে সেখানে নর্মালি বিক্রিয়াগুলো স্লোলি হয়ে থাকে, তার মানে কি বিক্রিয়া ধীর গতির। আর যেহেতু এখানে আয়ন তৈরি করতেছে, আয়নিক বিক্রিয়া যেহেতু মানে আয়নিক বন্ধন থাকে, সো ইজিলি আয়ন গঠন করতে পারবে, তার মানে কি এখানে বিক্রিয়াটা অনেক দ্রুত হবে। তাহলে এই তিনটা মোটামুটি জানলে আমাদের হয়ে যাবে যে বিক্রিয়া কোনটা কিরকম দেখায়, কোনটাতে কি বন্ধন থাকে এবং কোনটায় কার্বন থাকে, কোনটা কার্বন থাকতে পারে নাও পারে। এইরকম কয়েকটা জিনিস জানলে আমাদের জৈব অজৈব পার্থক্য আর বেশি কিছু লাগবে না। আর তুমি চাইলে এরপর হচ্ছে জৈব একটা উদাহরণ দিতে পারো, অজৈব একটা উদাহরণ দিতে পারো, কোনো সমস্যা নেই, উদাহরণ দিয়েও পার্থক্য কিন্তু বানানো সম্ভব। তাহলে এইটুকুন জানলেই হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে আমাদের একটা বিশাল কঠিন বলা যায়, কঠিন বলবো না, বেশ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার জৈব যৌগ চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। তো তোমরা পার্ট 1 পার্ট 2 ভালো মতো করো, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, এই ক্লাসের কমেন্ট বক্সে জানাবা। তো আশা করি ক্লাসটা করে তোমাদের ভালো উপকারে এসেছে। আর দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো চ্যাপ্টারের সমস্যা নিয়ে আমরা সলভ করবো। তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ।